কাস্টমার প্রোডাক্ট কিনে আপনার কনফিডেন্সের উপরে। আপনি যদি কনফিডেন্ট না হন, কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে না। স্মুথ যদি কোনো জার্নি হয়, সেটা কোনো জার্নি না। কারণ সাকসেস হতে গেলে আপনাকে মানে অবশ্যই স্ট্রাগল করতে হবে। বিজনেসটা যদি হয় অনলাইন, তো অনলাইনে আসলে সেলসটা হয় কন্টেন্টের মাধ্যমে। আর একটা বিজনেসের মূল জিনিস জায়গা হচ্ছে ক্যাশ ফ্লো। তো আপনার যদি ক্যাশই না আসে আর যদি ফ্লোই না থাকে, সেটা যত বড় ব্যবসা হোক, ক্যাশ ফ্লো যদি লোয়ার হয়ে যায়, সে ব্যবসা প্রফিটেবল হলেও টিকবে না। 28,000 টাকা, এই 28,000 টাকা ছিল আমাদের স্টার্টিংয়ের শুরুর ইনভেস্টমেন্ট। আর দুইটা ফেসে যদি একটা ফোকাস ক্লিয়ার হয়ে যদি আপনি না আগান, তাহলে আসলে আপনি কোনোটাই পারবেন না। অফারটা আছে মেন। এখন অফার মানে কি ডিসকাউন্ট? অফার মানে ডিসকাউন্ট না, কাস্টমারকে ভ্যালু অ্যাড করতে হবে। এটাই হচ্ছে বর্তমান সিচুয়েশনে আসলে মেইন চ্যালেঞ্জ। আসলে কন্টেন্ট বানালেই সেল হবে না। আসলে এমন মানে কোনো কোম্পানি নাই যে সে ফুল গ্যাপ ফিল আপ করতে পারবে। ইভেন আমি যদি বলি ই কমার্স প্রতিষ্ঠাতা আলিবাবাও পসিবল না, আলিবাবাও পারে না। গ্যাপ আলিবাবারও আছে। হালাল ফুড বা এইচএফ ফুড সার্ভিস, এই বিজনেসটার নাম আমরা বাংলাদেশে বসে কিন্তু কম বেশি সবাই জানি। আমরা যদি একটা অর্গানিক বিজনেসের নাম চিন্তা ভাবনা করি বা আমরা যদি অর্গানিক বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করি, আমাদের মাথায় যেই 2-3টা ব্র্যান্ডের নাম চলে আসে, তার মধ্যে এইচএফ ফুড কিন্তু অন্যতম। সো আজকে আমার সাথে আমাদের আজকের দ্য গ্রোথ পডকাস্টের এই এপিসোডে উপস্থিত আছেন এইচএফ ফুডের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর রাশেদ ভাই। সো আজকে আমরা রাশেদ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব, ভাইয়ারা 3,000 টাকা দিয়ে তাদের এই বিজনেসটাকে শুরু করে আজকে এত বড় কিভাবে বানাইলেন, এটাকে স্কেল কিভাবে করলেন এবং এই ব্র্যান্ডটা কিভাবে বিল্ড করলেন। সো ওভারঅল আমাদের আজকের এই এপিসোডে আপনি শিখবেন, আপনার যদি একটা বিজনেস থাকে তাহলে আপনি এই বিজনেসটাকে স্কেলিং কিভাবে করবেন, এই বিজনেসটার ব্র্যান্ড কিভাবে বিল্ড করবেন। সো চলেন কথাবার্তা কম বলে আমি আপনাকে নিয়ে চলে যাই রাশেদ ভাইয়ের কাছে। সো রাশেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। ফার্স্ট অফ অল ভাই থ্যাংক ইউ আপনাকে যে আপনি আপনার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আমাদের পডকাস্টে আসছেন। থ্যাংক ইউ ভাই। আপনাকেও ধন্যবাদ। আসলে আমাদের 5 বছরের পুরানো সম্পর্ককে নতুন করে এই পডকাস্টের জন্য জীবিত করার জন্য। থ্যাংক ইউ ভাই। ভাই শুরুতেই আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে যেটা জানাইতে চাই, আমরা ফার্স্ট অফ অল আপনাকে একটু বলি যে আমি কিন্তু অলওয়েজ আমার পডকাস্টগুলোকে মাস্টার ক্লাস টাইপের জিনিস চিন্তা ভাবনা করি। সো একটা বিজনেস শুরু করার আমার কাছে মনে হয় কি মেইন যেই পয়েন্ট সেটা হচ্ছে কী নিয়ে বিজনেস করব, তাই না? কী নিয়ে বিজনেস করব। সো আপনারা যেটা করছেন ফুড নিয়ে বিজনেস করবো, এই আনসারটা আপনারা পাইছেন। সো এই আনসারটা, এই যে আপনি পাইছেন, একটা চিন্তাভাবনা তো আপনার আছে, আপনি চিন্তাভাবনাটা আমাদের সাথে আজকে শেয়ার করবেন যে আপনি কেন ফুড বিজনেস আসছেন। তাহলে আমার অডিয়েন্সও বুঝতে পারবে, সেও যদি কোনো বিজনেস শুরু করার চিন্তাভাবনা করে সে কী নিয়ে বিজনেস শুরু করবে। ভাই ফুড বিজনেসে কেন আসলেন? আসলে ভাই ফুড তো অনেক বিশাল একটা নিশ। আর ফুড হচ্ছে ভাইয়া অ্যাকচুয়ালি আমি যদি একটা মানে এক্সাম্পল দিয়ে শুরু করি, একটা গাড়ি চলতে বেসিক্যালি লাগে কি ফুয়েল। এবং ফুয়েলটা যদি ভালো না হয়, আমরা কি দেখি গাড়িতে বিভিন্ন ধরনের ইরোর হয়, গাড়ি জার্ক করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। মানে এক কথা হচ্ছে গাড়ির পারফরমেন্স ফল্ট করে। সেমভাবে আমাদের শরীরটা চলে হচ্ছে ফুডের মাধ্যমে। সো সেই ফুডটা যদি অথেন্টিক না হয়, পিওর না হয়, তাহলে আমাদের শরীরও কি পারফরমেন্স ড্রপ করবে, যেটা আমাদের লং লাইফ হেলথের জন্য একটা ব্যারিয়ার। সো সেই জায়গা থেকেই আসলে ফুড নিয়ে মানে মাইন্ডসেট করা, চিন্তা করা, যে অথেন্টিক জিনিসগুলো নিয়ে চিন্তা করা। কারণ মানুষ আসলে অথেন্টিক জিনিসটা চায়, বাট পায় না। তো সেই জায়গাতে আসলে আমরা তরুণ উদ্যোক্তারা যদি একটা ভালো ফুড দিয়ে মানুষকে এই যে মানে দৈনন্দিন লাইফস্টাইলে লং লাইফ হেলথে যদি একটা ইম্প্যাক্ট ফেলতে পারি, সেটা অবশ্যই, যেহেতু আল্লাহ বিজনেসকে হালাল করছে, এটা আমাদের জন্য ডেফিনেটলি মানে মানুষের জন্য উপকার হবে, আমাদের জন্য উপকার হবে, এবং টোটাল মানে সমাজের জন্য, দেশের জন্য, সব কিছুর জন্য একটা ইম্প্যাক্টফুল একটা জায়গা হবে। দ্যাটস আসলে ফুডটা সিলেক্ট করা। ওকে, আপনারা যখন ভাইয়া বিজনেস শুরু করছেন সেই 2020 সালে, আপনি গতকালকে একটা কথা বলছেন আমাকে যে ভাই 2020 সালে আমরা যখন বিজনেস শুরু করছি তখন বিজনেস অনেক সহজ ছিল। একটা ভালো কনসেপ্ট, মানে একটা ভালো লজিক আপনি আমাকে দেখাইছেন যে আমি যখন বিজনেস শুরু করছি মার্কেট ছিল ফাঁকা, মাঠ ছিল ফাঁকা, চোখ বন্ধ করছি, লাথি মারছি, বলে গোল হয়ে গেছে। বাট রাইট নাও কিন্তু সিচুয়েশন এমন না। সো আমরা চেষ্টা করব আমাদের এই পডকাস্টের থ্রুতে আমাদের অডিয়েন্সদেরকে এই কঠিন জিনিসটাকে কিভাবে সহজভাবে করা যায় এইটা বুঝাইতে। একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি ভাই আপনাকে, সেটা হচ্ছে আপনি আজকে যদি এইচএফ ফুড সার্ভিস শুরু করতেন আজকের দিনে, তাহলে আপনার আজকের অ্যাপ্রোচটা কেমন হইতো? আসলে মেইনলি আমাদের এই যে ফুড সার্ভিসের মানে ফার্স্ট যে আমাদের প্রোডাক্টটা, সেটা বললাম ছিল ড্রাই ফিশ, শুটকি মাছ। আচ্ছা, তখন আসলে আমি তো বললাম ফুড ইন্ডাস্ট্রিতে আমরা পা রাখছি, সেটা হচ্ছে বললাম ড্রাই ফিশ দিয়ে। তাহলে হোয়াইট ড্রাই ফিশ ফুড, তো ফুড তো এখন যেমন মানুষ মানে ফুড মানেই অর্গানিক, মানেই তেল, মধু, ঘি, সরিষার তেল, মশলা, এর বাইরে কিছু নাই। বলে হোয়াইট ড্রাই ফিশ। ড্রাই ফিশের রিজন ছিল এইটা যে আসলে কঠিন একটা প্রোডাক্ট, যেটা প্রসেস করা ডিফিকাল্ট,
মেনটেন করা টাফ, যেটা কেউ চাইলেই সহজে এন্ট্রি নিতে পারবে না। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুরুতে স্টার্ট করা যে জিনিস কঠিন, সেই জিনিস সহজে মানে মার্কেটে আসে না, কপি হয় না। এবং ইভেন যদি আমি রাইট নাও বলি, ড্রাই ফিশার মার্কেট এখনও সেই গ্যাপটা এখনও আছে, মানে আগের মতো হয়তো নাই, বাট আছে। তো ড্রাই ফিশ আসলে তখন যেটা মানে আমি ছোটোবেলা থেকে আমার মানে আম্মু নানি অনেক ড্রাই ফিশ পছন্দ করতো, শুটকি মাছটা আমি সেই ছোটোবেলা থেকেই খেতাম। বাট বর্তমান আমরা যখন 2020 সালে শুরু করি, তখন আসলে দেখি যে মার্কেটে সবই ঠিক আছে, কিন্তু এই শুটকি মাছটা নিয়ে আসলে কেউ কাজ করছে না। এবং কাজ করলেও মানুষের মধ্যে একটা ভীত মানে একটা মানে ভয়ের জায়গা আছে, সেটা হচ্ছে বিষ মুক্ত কিনা, ঠিক আছে, বা ডিটিটি যেটা আছে ডিটিটি মুক্ত কিনা, প্লাস হচ্ছে এটাতে লবণ দেওয়া আছে কিনা। এখন লবণ মানে ড্রাই ফিশ হচ্ছে খারাপ না, বাট অনেকের ব্লাড প্রেশার হাই থাকে, যেটা লবণ ব্লাড প্রেশারের জন্য অনেকটা ক্ষতিকর। তো অনেকে ইনশিওর হতে চায় যে আসলে এটা কি লবণ মুক্ত কিনা, এটা কি বিষ মুক্ত কিনা। তো এই জায়গাটা আসলে না মানে কেউ ইনশিওর করতে পারছিল না, মানুষের এই ক্লিয়ার যে জায়গাটা যে এটা যদি বিষমুক্ত হয় আমি খাবো। তো সেই জায়গা থেকে আসলে তখন যেটা দেখলাম, মার্কেটে সবাই বিক্রি করে বা একটা ছবি দিয়ে ছবি প্লেস করছে, অ্যাড রান করছে, সেল করছে। তো আসলে সেই জায়গাটা থেকে তখন আমরা চিন্তা করলাম আসলে কিভাবে আসলে মানুষের মনের মধ্যে জায়গাটা মানে ক্লিয়ার করা যায়, ট্রান্সপারেন্সি আনা যায় এবং মানুষ যেন ফিল করে যে না এটা ভালো। সেইখান থেকে 2020 সালে বললাম আমরা একদম ফিল্ড প্রসেস থেকে, একদম ফিল্ড পর্যায় থেকে ফিল্ড প্রসেস কীভাবে মানে ফিল্ড থেকে প্রসেস করে কীভাবে ড্রাই ফিশগুলোকে আমরা তৈরি করতাম, কীভাবে কাস্টমার কাছে পৌঁছাতাম, সব কিছু বলে আমরা ট্রান্সপারেন্টভাবে জিনিসগুলোকে দেখিয়েছি এবং মেনটেন করার ট্রাই করছি, নট দেখাইছি। কারণ যেহেতু আমরা মানে সোর্স করতাম, বাট সোর্সের জায়গা থেকে ফার্স্ট অফ অল আমরা যখন শুরুতে ফার্স্ট যে সোর্সিংটা ছিল, সেটাতে আমাদের বললাম মানে মানে জমে নাই, মানে কি মানে কথা কাজে মিল পায় নাই। মানে আমি কাস্টমারকে বলছি যেটা আমি মাল আসার পরে, কারণ আমি প্রোডাক্ট আসার পরে আম্মুকে দিয়ে প্রোডাক্টটাকে রান্না করাইতাম। প্রত্যেক লট ধরেন একটা বস্তা আসছে, এই বস্তার মাছটা এখন আমাকে চেক করতে হবে যে এটা আসলে কি আছে এর মধ্যে। আম্মুকে ওই রাত্রেবেলায় দেখা গেল যে 10টা 11টা 12টা কোনো ম্যাটার না, আম্মুকে বললাম একটু রান্না করো। রান্না করার পরে ওইটা আমরা খেতাম, খাওয়ার পরে ওটাকে মানে কিউসি করার পরে বুঝতাম যেটা আসলে আমাদের কথা কাজে মিল আছে কিনা, আমরা যেটা বলতেছি এটা কাস্টমার পাবে কিনা। তো ফার্স্টের চালানটা মিল পায় নাই, তো ওই রাত্রেই সাথে সাথে আমি আর অনেক কক্সবাজারে ব্যাক করি এবং তার কাছে প্রোডাক্টটা ফেরত দেই। তারপরে আমরা চলে যাই মহেশখালীতে, এবং মহেশখালী থেকেই মূলত আমাদের রাইট সোর্সিংটা, রাইট পিপুলকে পাওয়া। মিজান নামে একটা ছেলে, তো ও আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ড্রাই ফিশ তৈরি করতো, যেভাবে বলতাম এভাবে মাছগুলো শুকাতো এবং সেই মাছগুলো আমাদের কাছে দিত। এই মাছগুলো আমরা কাস্টমারদের কাছে দিতাম। তার মানে কি আমরা যেটা বলতেছি সেটাই দিচ্ছি। সেই কারণে এই জায়গাতে আমাদের মার্কেট এন্ট্রি করাটা অনেক ইজি হয়েছে, কাস্টমারের ট্রাস্ট বিল্ডটা করতে খুব ইজি হয়েছে, কারণ কাস্টমার এইভাবে কখনো দেখতেছে না সামথিং নিউ, এবং আমার কথা যেটা বলতেছি সেটা সে ভিজুয়াল দেখছে, সে ট্রাস্ট অটোমেটিকলি তার মধ্যে বিল্ড হচ্ছে, কারণ আমি বলতেছি আর সে সেটা চোখে দেখছে যে আমরা ফিল্ডের থেকে আমরা মাছটা প্রসেস করতেছি। মানে আমি মুখ থেকে বলতেছি আমরা তৈরি করি, আর সে চোখে দেখছে আমরা তৈরি করি, দুইটা বললাম ডিফারেন্ট। কারণ ভিজুয়াল আসলে আপনার ট্রাস্টের জায়গা অটো বিল্ড করে। আপনি যতই মুখ থেকে বলেন, যদি আপনার ভিজিবিলিটি ক্লিয়ার না থাকে, কাস্টমারের ট্রাস্টের জায়গাটা তৈরি হবে না। দ্যাটস ওয়াই আমাদের মার্কেট এন্ট্রিটা সহজ হয়, এবং তারপরে আর কি আলহামদুলিল্লাহ এই তো আজকে এই পর্যন্ত। ভাই আমি দু একটা ইন্টারেস্টিং পয়েন্ট শেয়ার করি আপনার সাথে। গতকালকে আপনার সাথে আমার কথা ছিল, আপনি আমাকে গতকালকে বললেন যে আমরা যে সময় বিজনেস শুরু করছি ওই সময় গোল দেওয়াটা সহজ ছিল, যে মার্কেট ফাঁকা ছিল, মাঠও ফাঁকা ছিল, চোখ বন্ধ করছি, বলে কিক মারছি, গোল হয়ে গেছে। এখন তো টাফ। আমি আপনার প্রিভিয়াস ডিসকাশনগুলো থেকে দু তিনটা জিনিস আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। নাম্বার ওয়ান, আপনারা যে কাজগুলো করে আসছেন, নাম্বার ওয়ান, আপনারা মার্কেট গ্যাপ খুঁজছেন, যে আমার গ্যাপ আছে, তার মানে এই জিনিস তো 2026 সালেও অ্যাপ্লিকেবল, তাই না? যে আমাকে, তার মানে আমার কোনো অডিয়েন্স যদি এখন বিজনেস শুরু করতে চায়, তার ফার্স্ট অফ অল যেটা করা উচিত মার্কেট গ্যাপটা খোঁজা উচিত। এবং আমার কাছে মনে হয় এই জিনিসটা 2020-এও কাজ করছে, এবং আপনি বলছেন 2026-এও কাজ করবে। সবসময় করবে এটা, কারণ মার্কেটে কোনো আসলে এমন মানে কোনো কোম্পানি নাই যে সে ফুল গ্যাপ ফিল আপ করতে পারবে। ইভেন আমি যদি বলি ই কমার্স প্রতিষ্ঠাতা আলিবাবাও পসিবল না, আলিবাবাও পারে না, গ্যাপ আলিবাবারও আছে। ওকে, সো প্রথমত মার্কেট গ্যাপ ফিল আপ করা। দ্বিতীয়ত আপনি আরেকটা জিনিস যেটা বলছেন সেটা হচ্ছে মার্কেট ডিমান্ড। আপনি এটা চিন্তা করছেন যে আমার অডিয়েন্সে যারা শুটকি খায় তারা ওটা বিষমুক্ত কি না, বা একটা ছোট একটা টার্ম উচ্চারণ করছে, ডিডিই সামথিং কিছু একটা, ডিডিটি। সো এই রিলেভেন্ট বা এই টাইপের প্রোডাক্ট কিনা, তার মানে আমার ডিমান্ডও ছিল। তো আমার ডিমান্ডও ছিল, গ্যাপও ছিল, আপনি ফুলফিল করছেন। আরেকটা জিনিস আপনি করছেন, কোয়ালিটি এনশিওর, যে ভাই আমি আমার প্রোডাক্ট নিজে পড়ি কিনা, আমি আমার প্রোডাক্ট নিজে খাই কিনা, আমি কনফিডেন্ট কিনা আমার প্রোডাক্ট নিয়ে। সো আপনি আপনার নিজের প্রোডাক্ট আপনি কনফিডেন্স যখন ইভেন পাইছেন, এটা হ্যাঁ, ছিল আমাদের মেন স্ট্রেংথ, কারণ তখন কাস্টমার সার্ভিসে ফার্স্টে আমি কথা বলতাম, মার্কেটিংয়ে কন্টেন্ট আমি করতাম,
তো কাস্টমারকে যেটা বলতেছি, যখন কাস্টমার আমার সাথে কথা বলে তখন যদি আমি কনফিডেন্ট না হয়ে কথা বলি, তাহলে আসলে তো কাস্টমার কনফিডেন্স পাবে না। আর সব থেকে বড় ব্যাপার, কাস্টমার প্রোডাক্ট কেনে আপনার কনফিডেন্সের উপরে। আপনি যদি কনফিডেন্ট না হন, কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে না। আপনি কনফিডেন্ট যখন হবেন, তখন ওই কনফিডেন্টে কাস্টমার প্রোডাক্ট কিনে ফেলবে। সো ওই কনফিডেন্টটা এই জন্য আমাদের মানে গ্রোথের ক্ষেত্রে অনেক ইম্প্যাক্ট ফেলছে। কারণ আমি যখন কথা বলছি যে এটা 100% কনফিডেন্টের সাথে আমি বলছি যে এটা ভালো মানে ভালো, এই যে ভেতর থেকে একটা আসা আর একটা মুখ থেকে আসা, দুইটা জিনিস বললাম টোটালি আলাদা। তো ভেতর থেকে জিনিসটা বের করতে গেলে তো ভাই আগে আপনাকে ভেতর থেকে জিনিসটা আনতে হবে। দ্যাটস আমি টেস্ট করছি যখন আমরা খাইছি যে না এটা ওকে এবং 100% ক্লিয়ার, আমি যেটা বলতেছি এটাই। তখনই বললাম কাস্টমার আর কথা নাই, আচ্ছা ঠিক আছে পাঠান। তো পাঠানোর পরে তো কাস্টমার টেস্ট করার পরে তো আমার কথাটা মিল আছে কিনা যখন সে পাচ্ছে, তখন তো ভাই মার্কেটে আমাদের এইভাবে অডিয়েন্স কাস্টমার তো বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, সেইভাবে আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত। তার মানে আমরা যেটা বুঝলাম ভাই, যে কাস্টমারের কমপ্লেইন শোনাটাও একটা মেজর টাস্ক, মানে একজন ফাউন্ডারের উচিত। না, আপনারা যখন শুরু করছিলেন ওই সময়টাতে আপনারা শুনতেন, কাস্টমারের কমপ্লেইন শুনতেন, ফিডব্যাক নিতেন, ফিডব্যাক শুনে ওখান থেকে ইমপ্লিমেন্ট করতাম। ইমপ্লিমেন্ট করতেন, রাইট? সো এখনো কি আপনারা এটা সেম করতেছেন? সেম ওকে, এখনো করতেছেন রাইট আপনারা? নাও। সো ভাই, আপনারা যখন স্টার্ট করছিলেন, ধরেন এখন তো এন্টারপ্রেনারশিপের একটা জোয়ার চলতেছে, সবাই চায় এন্টারপ্রেনারশিপ হইতে বা এন্টারপ্রেনার হইতে। ওই সময়টাতে কিন্তু ছিল, কোভিডের পর একটা জোয়ার আসছিল, যে এই জোয়ার আবার পড়েও গেছে, এবং যারা টিকে ছিল তারা আজকে বড় হয়েছে, যারা টিকে নেই তারা তো নাই। আপনারা যখন শুরু করছিলেন কতজন মানুষ নিয়ে শুরু করছিলেন? কত বড় টিম ছিল আপনাদের? তিনজন? অনলি তিনজন? আমি, অনেক আর আশরাফুল। আচ্ছা, মানে আপনার তিন ফাউন্ডার? আমরা 3 ফাউন্ডারই, হ্যাঁ। ওকে, সো তিনজনের টিম আজকে কত বড় টিম? 100+ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এই তিনজন থেকে 100 জনের যে জার্নিটা, এই এত বড় একটা জার্নি আপনারা প্রায় 5 বছর বা 6 বছর মনে হয় হতে 5 চলতেছে। বছর এই 5 6 বছর তারিখে চলতেছে। পূর্ণ হয়ে 6 বছরে Right, পদার্পণ right, আমরা করব। অলমোস্ট বার্থডের কাছাকাছি আছি। সো এই যে 5 বছরের যে জার্নিটা, এই জার্নিটা সবসময় কি স্মুথ ছিল? আসলে মানে স্মুথ যদি কোনো জার্নি হয়, সেটা কোনো জার্নি না। কারণ সাকসেস হতে গেলে আপনাকে মানে অবশ্যই স্ট্রাগল করতে হবে, তো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। তো ডেফিনেটলি আমাদেরও তার ব্যতিক্রম না। রাস্তাটা মসৃণ ছিল না, ভাঙাচোরা ছিল, গর্ত ছিল। সেইগুলো আমাদের যেহেতু মানে গন্তব্য সামনে যেতে হবে, তো ডেফিনেটলি সেগুলোকে রিপেয়ার করে করে যাওয়া লাগছে, চ্যালেঞ্জ নেওয়া লাগছে এবং সেই জিনিসগুলোকে সময় দিয়ে ওভারকাম করা লাগছে। তো ডেফিনেটলি এটা তো থাকবেই। ওকে ভাই, আমি একটু টু দ্য পয়েন্টে আসি। লাইক ধরেন আমাদেরকে যারা শুনতেছে, আমি ধরে নিচ্ছি তাদের অনেকেই ব্যবসাপাতি করতেছে, আর অনেকেরই ব্যবসাপাতি করার ইচ্ছা আছে। তো যারা করতেছে, আমি ধরে নিচ্ছি তারা সবাই এইচএফ ফুডের ওই ফার্স্ট ভার্সনটায় আছে, যে 3 জনের টিম, 2 জনের টিম, 5 জনের টিম। এই টিমটাকে তারা চায় এখন গ্রো করতে, তারা চায় এইচএফ ফুডের মতো 5 বছর জার্নিটা কমপ্লিট করতে। সো তাদের প্রথম স্টেপটা কি হওয়া উচিত? কোথায় বেশি ফোকাস করা উচিত, বা এইচএফ ফুড কোথায় ফোকাস করছিল? আসলে শুরুতে মানে আমাদের বিজনেসটা যদি হয় অনলাইন, তো অনলাইনে আসলে সেলসটা হয় কন্টেন্টের মাধ্যমে। 5 বছর আগেও এটাই ছিল। দ্যাটস ওয়াই 5 বছর আগে বললাম কন্টেন্টটা আমার ফেস দিয়েই শুরু হয়েছিল ইসে ফুড সার্ভিসে। আমি কন্টেন্ট করতাম, আমি লাইভ প্রেজেন্ট করতাম। তো আসলে কন্টেন্টটা কেন? কারণ ধরেন কন্টেন্টের মাধ্যমে একটা কাস্টমারের কাছে আমার সেল করা লাগছে। আমরা সাপোজ একটা ফিজিক্যাল শপে গেলে কি হয়, একটা সেলসম্যান আমাদেরকে সেল করে, আমাদেরকে প্রোডাক্ট সম্পর্কে বুঝায়। তারপরেই বললাম কাস্টমারের মানে বাইং পয়েন্ট আর সেলারের সেলিং পয়েন্ট মেলার পরেই বললাম কাস্টমার অ্যাকশনটা নাই। তো সেটা তো আমাকে ডেফিনেটলি কন্টেন্টের মাধ্যমেই নিয়ে আনা লাগছে, তাই না? তো অবশ্যই ফার্স্ট মানে এখন তো আরও মেজর জায়গা হচ্ছে কন্টেন্ট, মানে এর কোনো বিকল্প নাই। মানে ডেফিনেটলি ফার্স্ট স্টেপ হচ্ছে কন্টেন্ট, বাট নট লাস্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কন্টেন্ট, যেটাতে আপনি শুরু করলেন। তারপরে আসলো কি সিস্টেম, আপনাকে এবারে হচ্ছে সিস্টেম তৈরি করতে হবে। তারপরে এখন সিস্টেম যদি না আপনি তৈরি করতে পারেন, তাহলে তো ভাই বিজনেসে সাস্টেইন করতে পারবেন না। তো ডেফিনেটলি শুরুটা যদি আপনার কন্টেন্ট দিয়ে কি হবে, কাস্টমারের কাছে সেলিংটা শুরু হবে। সেলিং মানে কি আপনার ক্যাশ ফ্লো, আর একটা বিজনেসের মূল জিনিস জায়গা হচ্ছে ক্যাশ ফ্লো। তো আপনার যদি ক্যাশই না আসে আর যদি ফ্লোই না থাকে, সেটা যত বড় ব্যবসা হোক, ক্যাশ ফ্লো যদি লোয়ার হয়ে যায়, সে ব্যবসা প্রফিটেবল হলেও টিকবে না। তো ডেফিনেটলি ক্যাশ ফ্লো আনার জন্য আপনার কন্টেন্টটা মেজর ফোকাসের জায়গা, যে আপনাকে কন্টেন্টে মাস্ট বি ফোকাস হইতে হবে এবং এই জায়গায় লার্ন করতে হবে এবং এই জায়গাতে আপনাকে মানে স্কিল ডেভেলপ করা উচিত। আচ্ছা, আমরা যদি ভাই আরেকটু কন্টেন্টের ভেতরে ঢুকি, যেমন ধরেন আমি তো স্টুডেন্ট পড়াই, এইগুলোই শিখাই যে মার্কেটিং কেমনে করবা, অডিয়েন্স কেমনে বুঝবা, কন্টেন্ট কেমনে বানাবা। তো আমি একটু আপনার কাছ থেকে শিখতে চাচ্ছি যে আমি আমি এখন আপনার কম্পিটিটর হয়ে মার্কেটে আসতেছি, আমিও ড্রাই ফিশের বিজনেস করব। সো আমার তাহলে কন্টেন্ট মেক করার জন্য আমি যেটা বলি আমার স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে তুমি দেখো তোমার কম্পিটিটর কী করতেছে, তার বেটার ভার্সন তুমি কিছু করতে পারো কিনা। সো আপনার মতে আসলে কন্টেন্ট ইমপ্রুভ করার জন্য বা কন্টেন্ট শুরু করার জন্য ফার্স্ট অ্যাপ্রোচটা কী হওয়া উচিত? ফার্স্ট অফ অল ভাইয়া, যদি আপনি মার্কেটে কারোর কম্পিটিটর হইতে চান, তো
তো শুরুতে আগে তাকে রিসার্চ করতে হবে, তার স্ট্রেংথ কি, তার উইকনেস কি। কারণ ডেফিনেটলি আপনি যখন কারোর কম্পিটিটর হবেন তো তার উইকনেস দিয়েই আপনাকে স্ট্রেংথ বানাইতে হবে, যেটাকে আমরা বলি SW রিসার্চ। তো আপনি স্ট্রেংথগুলো রিসার্চ করলেন এবং দেখলেন যে আসলে ওই জায়গাগুলো, যেহেতু একটা আমি যদি এখন বলি, সাপোজ যদি ফুড নিয়ে কেউ চিন্তা করে, তার মানে এখন যদি এই সেপের সাথে আমি যদি কম্পিটিটর চিন্তা করি, ডেফিনেটলি তার ওই লেভেলে আগে ক্যাপাবিলিটিতে আসা লাগবে। এখন যদি বলি ক্যাপাবিলিটি কি, ইনভেস্টমেন্ট, ক্যাপাবিলিটি কি টিম, ক্যাপাবিলিটি কি এক্সপিরিয়েন্স, স্কিল, সবগুলা। তার মানে এটাও একটা লেভেল। আবার চিন্তা করছেন 5 বছর আগের এইসবের ক্যাপাবিলিটির জায়গা আপনি রাইট নাও, বাট এইসবের কম্পিটিটর রাইট নাও হবেন, তাহলে বললাম ক্যাপাবিলিটি লেভেল মিললো না, কারণ 5 বছর আগের এইসেপ আর এখনকার এইসেপ বললাম নট সেম। তো সেই জায়গা থেকে আসলে মানে আমি যদি বলি এটা টোটালি ডিপেন্ড করে আপনার রাইট নাও ক্যাপাবিলিটির উপরে। আপনি কতটুকু ক্যাপাবল, সেই ক্যাপাবিলিটির জায়গা থেকে ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন পজিশন থেকে আপনি কি চান, সেটার উপরে আপনার মেনলি ডিসিশনটা মেক হবে। তো আমি যদি এখন যদি ধরে নেই যে সামথিং আমার কাছে এখন মানে আমিই আসি স্কিলের মধ্যে, আমি হচ্ছে মানে আমার জায়গা থেকে আমিই আসি, আমার সাথে দুইজন আরও পার্টনার আছে, যেহেতু আমি কমপ্লিটটা চিন্তা করতেছি। তো তাহলে যেহেতু আমার এখন আমার কাছে আছে কি, আমার কাছে স্কিল আছে, এক্সপিরিয়েন্সও নাই, সামথিং মানি আছে, এছাড়া আর কিছু নাই। তাহলে ডেফিনেটলি আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে যদি আপনি ফুড ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন, যে আসলে ফুড ইন্ডাস্ট্রির ডিমান্ডটা কি। ফার্স্ট অফ অল ওটা ডিমান্ড, কারণ আপনি ইউনিক নিয়ে আসলেন, কাস্টমার ডিমান্ড নাই, আলটিমেটলি তো কাজ করবে না। আগে দেখতে হবে মানুষের ডিমান্ডটা কি, মানুষের চাওয়াটা কি, মানুষ কি চায়, সেই চাওয়াটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কি অ্যাপ্রোচ করছেন। এটা যদি হয় তাহলে কি হবে, কাস্টমার ডিমান্ড, কাস্টমার নিড, কাস্টমারের চাওয়া আর আপনার সার্ভিস, তাহলে কি হলো, দুইটা হচ্ছে মিলে গেল। তখন বললাম আলটিমেটলি তখন আপনার চাহিদা মানে হবে মার্কেটে, আপনি ডিমান্ড ফিল করতে গেলে তখন অটোমেটিকলি আপনার বিজনেস শুরু হয়ে যাবে। তো এই জন্য আমি যদি বলি এখন যদি ফুড ইন্ডাস্ট্রিতে বলেন, ডেফিনেটলি ইউনিক টেস্ট। আসলে আপনি যদি আমি আপনাকে বলি, আমরা আসলে প্রতিদিন একই খাবার খেতে পছন্দ করি না, ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট ভ্যারিয়েন্ট পছন্দ করি। যেমন পিজার কতগুলো ভ্যারিয়েন্ট হয়, কেন তাহলে একটা পিজা কেন না? বার্গারের কতগুলো ভ্যারিয়েন্ট হয়, একটা না কেন? ফুডের এত মানে ভ্যারিয়েন্ট কেন? বাংলাদেশে তো বাঙালি ফুড থাকার কথা, তাহলে ইটালিয়ান কেন? ঠিক আছে, তারপরে আমার হচ্ছে বাইরের বিভিন্ন কান্ট্রিজ, আমার হচ্ছে অ্যারাবিয়ান, আমার পাকিস্তানি, ঠিক আছে, টার্কিশ, এত মানে ফুড কেন? কারণ মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস পছন্দ করে। তো ডেফিনেটলি আপনি এটা ডিফারেন্ট মার্কেটের ডিমান্ড এবং গ্যাপটা বুঝে যদি আপনি নিউ মানে ফুড বিজনেসই করেন, বাট নিউ মানুষকে কিছু নতুন কিছু দেন, সেক্ষেত্রে মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে, কারণ আপনি নতুন কিছু দিচ্ছেন, তখন মানুষ টেস্ট করার জন্য হলেও অ্যাকসেপ্ট করবে। বাট এখন আপনি এই সে ফুড সার্ভিসের মতো করে অ্যাজ ইট ইজ সেম প্রোডাক্ট আপনি নিয়ে আসলেন, লাইক ঘি নিয়ে আসলেন, সরিষার তেল নিয়ে আসলেন, মশলা নিয়ে আসলেন, তো আসলে মানুষ তো এক জায়গায় এঙ্গেজ, তো আপনারটা কেন করবে? এটা হচ্ছে ফার্স্ট ভুল, যে সেম টু সেম করে ফেলা, এটা হচ্ছে ফার্স্ট ভুল। তো ডেফিনেটলি মার্কেটে গ্যাপ এবং ডিমান্ড এই দুইটা জিনিস ক্লিয়ার যদি কেউ শুরু করতে চায়, অনেক হাজার হাজার ফুড আছে, এখন অনেক ফুড আছে ইম্পোর্ট করে, যদি কেউ যদি নতুন নতুন কিছু নিয়ে যদি কাজ করে, যেমন চাইনিজ অনেক ফুড আছে, অনেক কিছু আছে যেগুলো সে বাংলাদেশে নাই। তো এই যে গ্যাপ দিয়ে যদি একটা সামথিং নিউ যদি নিয়ে যদি আপনি স্টার্ট করেন, সেক্ষেত্রে আপনি অ্যাটেনশন পাবেন এবং আপনার জার্নিটা শুরু হবে, কারণ মানুষ টেস্ট করার জন্য হলে কিনবে, এবং টেস্টের পরে যদি সে ফিল করে না এটা আমার লাগবে, তখন মানুষ সে রেগুলারলি আপনার থেকে এই জিনিসটা বানানোর সার্ভিসটা পাবে। ডেফিনেটলি তখন আপনার মার্কেট আপনার ঢোকাটা ইজি হবে, যেটা অ্যাটলিস্ট ঘি মধু সরিষার তেলে হবে না। ভাইয়া 2026 সালে আমরা যদি একটা বিজনেস শুরু করতে চাই, আপনি বলছিলেন যে একটা সময় ছিল যে ফাঁকা মাঠে গোল দেওয়া সহজ ছিল, এখন কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়া অতটা সহজ না। ফাঁকা মাটি তো নাই, ফাঁকা মাটি তো নেই, রাইট, মাটি তো ফাঁকা নাই, হ্যাঁ। মানে মোস্ট ইম্পর্টেন্ট মাটি তো ফাঁকা নাই। সো সো আপনারা যখন শুরু করছিলেন ওই সময় আপনি যে টাকা ইনভেস্ট করছেন সেই একই টাকা দিয়ে এখন কি কেউ একটা বিজনেস শুরু করতে পারবে কিনা? আমি আরেকটু স্পেসিফিক করে যে প্রশ্নটা বলি সেটা হচ্ছে, কেউ যদি এখন বিজনেস শুরু করতে চায় তার কত টাকা দিয়ে আসলে তার নামা উচিত, অ্যান্ড আপনারা কত টাকা দিয়ে শুরু করছিলেন? থ্যাংক ইউ, বাট আসলে প্রশ্নটা আমি একটু যদি বলি, এটা টোটালি একটা কঠিন একটা প্রশ্ন। হ্যাঁ, মানে কত টাকা দিয়ে শুরু করছিলেন, কারণ এটা টোটালি ডিপেন্ড করে আসলে যার যার সিচুয়েশন, যার যার পজিশন, যার যার ক্যাপাবিলিটির উপরে। আসলে তার ক্যাপাবিলিটি কতটুকু, তার সিচুয়েশন কি, আমি বললাম জানি না। সো এই ক্ষেত্রে আমি বলে দিলাম এত টাকা দিয়ে শুরু করেন, এটা আসলে টোটালি রং হবে। সো আমরা যখন শুরু করছিলাম তখন আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল আমাদের মার্কেটিংয়ের ইনভেস্টমেন্ট, মানে কন্টেন্ট বানানো শেষ, কারণ আমাদের স্কিল ছিল হচ্ছে আমি কন্টেন্ট বানাইতে পারি, আমি মার্কেটিং করতে পারি। সো আমাদের ড্রাইভিসের কন্টেন্ট রেডি, কারণ মার্কেটিং করার জন্য ডলার ইনভেস্টমেন্ট আমার ফার্স্ট প্রয়োজন ছিল। সেই 3,000 টাকা দিয়ে এই ডলারটা রিচার্জ করার জন্য, এটা ছিল আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট। 3,000 টাকা? 3,000 টাকা, শুধু 3,000 টাকা? রাইট, 3,000 টাকা। এই 3,000 টাকা আমরা রিচার্জ করি, ওই যে কন্টেন্ট বানাইছি, কন্টেন্টে অ্যাড রান করি,
দেন আলহামদুলিল্লাহ অর্ডার ঢোকা শুরু হয়। অর্ডার যেহেতু ও আসে, তখন প্রোডাক্ট নাই, শুধু নাই, কন্টেন্ট আছে। শুধু কন্টেন্ট আছে। তো টাকা ভরার পরে মার্কেটিং স্টার্ট হয়, মার্কেটিং স্টার্ট হওয়ার পরে আলহামদুলিল্লাহ কাস্টমার আসা শুরু হয়, তারপর অর্ডার কনফার্ম করি, এখন ডেলিভারির পালা, সেকেন্ড ফেজ। তো সেকেন্ড ফেজে তারপরে আমার যেহেতু এখন অর্ডার চলে আসছে, এখন তো প্রোডাক্ট নাই, তার মানে এখন আমাকে ডেলিভারি দিতে হবে। তো দেন আমি আমার বাসা ভাড়ার টাকা ছিল 25,000 টাকা, সেই 25,000 টাকা ইনভেস্ট করি প্রোডাক্ট কেনা পারপাসে। তো তাহলে 25 প্লাস 3, 28,000 টাকা। এই 28,000 টাকা ছিল আমাদের স্টার্টিংয়ের শুরুর ইনভেস্টমেন্ট, বাট দুইটা ফেসে। ফার্স্ট 3,000 দিয়ে শুরু করার পরে বুঝছি যে আমার এখন টাকা লাগবে, তারপরে সেকেন্ড আমার ইনভেস্টমেন্ট আসছে, তারপর আমরা প্রোডাক্ট কিনি এবং তারপরে আমরা বললাম ডেলিভারি দিই। তো এখন আসলে ডিপেন্ড করে, এখন যদি বলি কেউ একজন বিজনেস শুরু করবে, আসলে তার পজিশন কি আমি বললাম জানি না, তার সিচুয়েশন কি, তার ক্যাপাবিলিটি কি আমি বললাম জানি না। তো যদি আমি বলি একদম যে নিউ, তো বর্তমান আসলে মানে আমি যদি একদম রিলেট করাতে চাই, মানে যদি টাকার ব্যাপারটা যদি মেজার করতে হয় তাহলে কীভাবে আসলে ক্যালকুলেশনটা করা উচিত, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, তো ডেফিনেটলি এখন যদি বলি রাইট নাও চায়না প্রোডাক্ট, চায়না। তো এখন যেহেতু চায়না প্রোডাক্ট, ধরেন যে একজন মানুষ শুরু করবে, হ্যাঁ, সে সেল স্কিল আছে, ধরেন আমি ধরে নিচ্ছি সে জানে হাউ টু সেল, সে সেল করতে জানে। তো এখন যেহেতু সে সেল করতে জানে, তার মানে তার এখন লাগবে কি প্রোডাক্ট। তো প্রোডাক্ট যেহেতু লাগবে, তো আমি ধরে নিচ্ছি যে সে এখন চিন্তা করতেছে মার্কেটে তো সব রেড অপশন প্রোডাক্ট, আচ্ছা আমি নিউ কিছু নিয়ে শুরু করবো যেটা কারোর কাছে নাই, হইতে পারে। তো এখন যদি এখন একটা নিউ প্রোডাক্ট যদি সিলেক্ট করে এখন তার মানে কি, সে যদি এখন সাপোজ 2টা প্রোডাক্ট এনে চিন্তা করে আমি টেস্ট করতে পারে, বাট এখানে ঘটনাটা কি ঘটবে তাহলে আমি সেটা বলি। সে যখন 2টা প্রোডাক্ট টেস্ট করার পরে যেটা হবে, রাঘব বলরা বসে আছে ওই প্রোডাক্টের কনসেপ্ট মানে আইডিয়া একটা পাওয়ার পরে ওইটারে নিয়ে বুম করার জন্য সে আনার পরে ভালো করতেছে, এবারে সে অর্ডার দিয়ে আনবে মানে কনফিডেন্ট, কারণ তার তো কনফিডেন্স নাই যে আমি একবার যে 1,500 প্রোডাক্ট আনবো, তার তো কনফিডেন্স নাই। তো সেক্ষেত্রে এখন যদি সে 2টা প্রোডাক্ট আনার পরে টেস্ট করার পরে দেখে যে না রেসপন্স ভালো, তা রাঘব বলরা আছে তারা প্রোডাক্ট এনে অলরেডি মার্কেটে সেল করা শুরু করবে। তারপরে যখন তার প্রোডাক্টটা আসবে তখন দেখবে যে মার্কেট অলরেডি ব্লু অশান হয়ে গেছে রেড অশান, তার প্রোডাক্টের বাজেট ছিল $2, এখন যাচ্ছে $5, মানে প্রফিট খাওয়া শেষ। মানে সে যে প্রোডাক্ট আনছে তখন তার স্টক ক্লিয়ারেন্স করা থাকবে তার মেইন টেনশন, না হলে সে পুঁজি উঠাইতে পারবে না, বুঝছেন? তো মেইন হচ্ছে এখন যদি আমি বলি যে সে যদি কনফিডেন্ট হয়, এটা হচ্ছে ভালো টেস্ট পারপাস, যদি সে কনফিডেন্ট থাকে তাহলে তার ক্যালকুলেশনটা করতে হবে ঠিক এইভাবে যে আমার কত টাকা লাগবে, কারণ আমি জানি সেল করতে হয় কীভাবে, আমি কনফিডেন্ট, আমি একাই একটা বিজনেসে সেল করবো, আমি একাই ডেলিভারি দিব, আমার কত ইনভেস্ট হলে মাসে অ্যাটলিস্ট 3 লাখ টাকা কামাইতে পারবো আলহামদুলিল্লাহ। তো 3 লাখ টাকা কামাইতে গেলে পার প্রোডাক্টে আমি যদি ধরি 200 টাকা করে আমার প্রফিট, তাহলে পার ডে আমার 50টা ডেলিভারি তো আমি অর্ডার নিতেও পারি, ডেলিভারি করতে পারি, এটা ক্যাপাবল, একজন মানুষ ইজিলি এটা করতে পারে। তো 50টা প্রোডাক্ট মানে কি মাসে মানে হচ্ছে 3 5 15 1,500 প্রোডাক্ট। এখন তো আপনি চিন্তা করেন চায়না থেকে 1,500 প্রোডাক্ট কিনতে গেলে তার দাম কত, আপনি কত টাকার প্রোডাক্ট সিলেক্ট করবেন সেটার উপরে ডিপেন্ড করে। এখন আমি ধরে নিই যদি 1,000 টাকার প্রোডাক্ট সে সিলেক্ট করে, তার মানে 1500 প্রোডাক্ট মানে 15 লাখ টাকা, ক্লিয়ার? এখন তার 15 লাখ টাকা পুঁজি যদি না থাকে, তাহলে সে চায়না থেকে 15 মানে 1 মাসের অ্যাটলিস্ট যদি ব্যাকআপ না নিয়ে এসে ইউনিক প্রোডাক্ট যদি না সেল করতে পারে, তাহলে ওই যেটা বললাম একটু আগে সিনারিওটা, যে সে 2টা এনে টেস্ট করবে, মার্কেট খাবে, আর একজন সে পরে এনে লক হয়ে যাবে। তো এই যে সিনারিওটা, এটা আসলে ডিপেন্ড করে টোটালি আপনার ক্যাপাবিলিটির উপরে। এখন যদি বলি যে আর একজন যার টাকা আছে, তার কাছে টাকা সমস্যা না, তাহলে তার সমস্যাটা কোথায়, যে সে এই যে বিজনেসটা শুরু করবে, যদি টাকার কথা বলি, সে তার কাছে 15 লাখ টাকা কোনো ব্যাপার না, কিন্তু তার কাছে ব্যাপার কোনটা, সেলটা, যে সে কী করে সেলটা করবে। সে 15 লাখ টাকার মাল এনে রেখে দিচ্ছে, এখন সেলার বের করতে পারতেছে না, ইউনিক প্রোডাক্ট কিন্তু সে সেল করতে পারতেছে না, তাহলে কি লাভ হবে? হবে না। তো আসলে টোটালি ডিপেন্ড করে আসলে আপনার সিচুয়েশন, আপনার ক্যাপাবিলিটির উপরে, যে আসলে আপনার কত টাকা দিয়ে বিজনেস শুরু করা উচিত। তো আমাদের ওই সিচুয়েশনে আমাদের অবস্থা যেটা ছিল, আমি মার্কেটিং আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, এবং মার্কেটিং টোটাল এইসেপের আমিই দেখতাম, কন্টেন্ট মেকিংও শুরুতে আমিই করতাম। তো যেহেতু মার্কেটিং আর কন্টেন্ট মেকিং আমি কনফিডেন্ট ছিলাম, সো স্টার্ট করছি, অ্যাড রান করছি, সেল হয়েছে, প্রোডাক্ট ইনভেস্ট করছি, মানে বুঝছেন তো ব্যাপারটা, ক্যালকুলেশনটা ইজিলি আলহামদুলিল্লাহ আমরা ইনভেস্টের পর ইনভেস্ট আনছি, প্রোডাক্ট বের হয়েছে, এবং আমরা গ্রো করতেছি। তো এইটাই হচ্ছে ম্যাটার। তো এখন আপনার সিচুয়েশন থেকে আসলে টোটালি ডিপেন্ড করে আপনার কনফিডেন্স, আর এই কনফিডেন্সটা যদি আপনার ক্লিয়ার থাকে, তারপরে আপনি আপনার কত টাকা দিয়ে শুরু করা উচিত, আপনার সিচুয়েশন অনুযায়ী, সেটা আপনি ভালো বুঝেন আমার থেকে। আচ্ছা, এখন ভাই ধরেন আমি আপনার কথাই ধরে নিলাম, ধরে নিয়ে আমি যদি একটা উল্টা প্রশ্ন করি আপনাকে, আপনারা যেই 3,000 টাকা ইনভেস্ট করছিলেন শুরুতে, মানে যে আপনার প্রোডাক্ট ছিল না, মানে আপনার প্রোডাক্ট ছিল না, আপনার পুঁজিও ছিল না, সোর্সিং রেটে ছিল, আপনার হয়তো ক্যাপিটাল ছিল না ওই সময়। সো আপনি যেটা করছেন, 3,000 টাকা নিয়ে আপনি নামছেন, 3,000 টাকা দিয়ে কন্টেন্ট বানাইছেন এবং অ্যাড চালাইছেন, অর্ডার আনছেন, সেই অর্ডার ডেলিভারি করছেন। যদি ওই 3,000 টাকার অর্ডার আসলে ক্লিক না করতো,
তাইলে আপনারা কি এই মার্কেটে আগাইতেন যে আমি ড্রাই ফিশের মার্কেটে যাব থাকবো? অবশ্যই, কারণ ওই মার্কেটটা আমার রিসার্চ করা ছিল এবং মার্কেট গ্যাপ আমি দেখেই মার্কেটে নামছি, মার্কেট ডিমান্ড দেখে। আমি শুরুতে একটা কথা বলি, আপনাকে মার্কেট ডিমান্ড আগে বুঝতে হবে। মার্কেটে যদি ডিমান্ড থাকে তো ডেফিনেটলি এটা চলবে। কাস্টমারের নিড আপনাকে ফিল আপ করতে হবে, কারণ মার্কেটে ডিমান্ড আছে, কাস্টমার নিড আছে। ফিল আপ করার তো ভাই কেউ না কেউ আসবে, আপনি নাহলে তো আরেকজন আসবে। কাস্টমার তো যেহেতু ডিমান্ড আছে, না খেতে তো থাকবে না। এর মানে আমার একবার আমি ট্রাই করার বুঝি ক্লিক না করে আমার লেগে থাকা উচিত। অবশ্যই লেগে থাকা উচিত, যদি আপনি কনফিডেন্ট হন এবং আপনার রিসার্চটা যদি প্রপার হয়। আর আপনি যদি কনফিডেন্ট নয় কপি পেস্ট করেন, তাহলে আলটিমেটলি আপনার কনফিডেন্স, আপনি দেখে শুনে আসছেন, অমুক ভাই করছে আমিও করছি, অমুক আমার হয় নাই, আমার তো আর ভাই মানে কনফিডেন্ট নাই। এক কথা হলে টোটালি কনফিডেন্টের খেলা। আমি দেখতেছি এটা হবে, না হওয়ার তো কিছু নাই। ডেফিনেটলি আমি যখন শুরু করছি ভাই, আমার কাছে কিছু ছিল না একমাত্র ভীষণ ছাড়া, একমাত্র কনফিডেন্স ছাড়া। কারণ ওই দূরে দেখছি তখন তো ভাই কিছু নাই, বাট একদিন জানি ইনশাল্লাহ ওই জায়গায় যাবো, তার জন্য কি ছিল? কনফিডেন্স। ওই কনফিডেন্সটাই ভাই আমাদের অ্যাসেট ছিল। কারণ আপনার অ্যাসেটটাই হওয়া উচিত কনফিডেন্স। আপনার যদি কনফিডেন্সই না থাকে, আলটিমেটলি তাহলে দিন শেষে আপনি কোটি টাকা নিয়ে শুরু করলে আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা, আরেকটা কথা আপনি বললেন, সেটা হলো কি অনেকেরই টাকা আছে কিন্তু ওই যে সেলটা করতে পারে না। অনেকে আমাকে সেলটা করতে পারে, হয়তো টাকা নাই। সো যে সেলটা করতে পারে তার পুঁজি হইলো কনফিডেন্স, তার পুঁজি হলো সাহস, আর যার টাকা আছে তার পুঁজি হলো টাকা। সো যার টাকা আছে সে কিন্তু চাইলে টিম বানাইতে পারে। টিম বানাইতে পারে, বাট তাকে বুঝতে হবে যে হাউ টু ম্যানেজ টিম। কারণ সে যদি টিম ম্যানেজিং যদি না বুঝে, বিজনেস কি করে অপারেশন হয়, সিস্টেম কি করে বিল্ড হয় যদি না বুঝে, তাহলে আলটিমেটলি সে পারবে না। কারণ টাকা দিয়ে একটা টিম হায়ার করলো আর হয়ে গেল ব্যবসা, এটা ইজি না। কারণ এখানে সিস্টেমটা বিল্ড করতে হবে, কিভাবে সিস্টেমটা চলে, কিভাবে কন্টেন্টটা মেক হয়। যেমন আমি যদি একটা কথা বলি, যে ধরো আমি আরেকটা প্রজেক্ট রান করছি, সেই প্রজেক্টে একটা কন্টেন্ট মেক হয়েছে। এখন ওই কন্টেন্টটা মেক হওয়ার সাথে সাথে আমি কন্টেন্টের 10টা ভুল আমি চোখে আমার সাথে সাথে চলে আসে। তার মানে কি ওই 10টা ভুল অবস্থায় কি আমি রান করবো অ্যাড? না, করবো না। বাট যারা নিউ, ধরেন আমার কাছে টাকা আছে, আমি টিম বিল্ড করছি, আমার কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট করে দিয়েছে, যেটা এখন অহরহ মার্কেটে হচ্ছে, কন্টেন্ট একজন ক্রিয়েট করে আমি অ্যাড রান করি, করলো। বাট সে ওখানে হয়তো 10টা ভুল নিয়ে রান করছে। তার সেল আসার কথা ছিল 100টা, ওই কন্টেন্টে আসে 10টা। তার মানে তার কি হচ্ছে? টাকা লস প্লাস টাইম লস। প্লাস এই টাকা টাইম যখন লস হচ্ছে, তখন তার ডেফিনেটলি একটা জিনিস বিহাইন্ডে অনেক দামি জিনিস লস হচ্ছে, সেটা হচ্ছে কনফিডেন্স লস। এই কনফিডেন্স যখন লস হচ্ছে, তখন আপনি শিওর থাকেন সে সেকেন্ড টাইম আর ওই কনফিডেন্সে ওই অ্যাড রানার করতে পারবে না। তাহলে দেখেন, আমার ক্ষেত্রে জিনিসটা যতটা সহজ, তার ক্ষেত্রে কি ততটা সহজ? কারণ আমি শুরুতেই কারেকশন করে ওই কনফিডেন্সটা আমার আছে, আমি ভুলগুলো ক্লিয়ার করে আমি অ্যাড রান করতেছি। দ্যাটস মিন আমার $10 100 সেল আসলে তার $10 সেল আসতেছে 10টা। তাহলে তার থেকে আমি আগাচ্ছি কোন জায়গায়? বোঝা গেছে ব্যাপারটা? তো এইভাবে দেখা গেল তার যদি ওই এক্সপিরিয়েন্সটা না থাকে, তাহলে তার ডেফিনেটলি উচিত একজন কনসালটেন্টকে সাথে রাখা, যে বুঝে সিস্টেম মেক করতে পারে। টোটাল একটা টিম, এক কথা হচ্ছে টোটাল একটা টিম। রাইট নাও যে সিচুয়েশন আসলে কোলাবোরেশন করে এবং এক্সপার্ট, মানে ধরেন যে আমার টাকা আছে, তাহলে আমার কাছে দরকার একটা স্কিল টিম। আমার স্কিল টিম প্লাস টাকা আছে, তাহলে এইটাকে অপারেট করার জন্য দরকার আমার একজন এক্সপিরিয়েন্স পারসন। এই টোটাল সমন্বয়ে কম্বিনেশনে হবে একটা প্রপার সিস্টেম। তাহলে আপনার গ্রোথটা অনেক ইজি হবে এবং ডিসিশন মেকিংগুলো ভুল অনেক কম। আর ডিসিশন মেকিং যদি ইজি হয়, যদি রাইট ডিসিশন মেক করেন, তাহলে আপনার গ্রোথ নিশ্চিত। আর যদি আপনি রং ডিসিশন মেক করেন, তাহলে একটা ভুল ডিসিশন আপনার সারা জীবনের কান্না। আচ্ছা, এই যে ভাই আপনি বারবার একটা কথা বলতেছেন, সিস্টেম সিস্টেম। শুরুতে আপনি আমাকে বলছেন যে কেউ যদি নতুন বিজনেসে আসতে চায় তার দরকার মেইনলি কন্টেন্ট, সিস্টেম, মার্কেটিং। এই সিস্টেমটা এক্স্যাক্টলি কি? সিস্টেমটা বলতে ভাই আমি যদি এক্স্যাক্টলি বুঝাই, যে ধরেন আমরা তিনজন যখন শুরু করছি, আমি, অনিক এবং আশরাফুল, আমরা তিনজন ফাউন্ডার। তো ডেফিনেটলি আমাদের তিনজনের কাজ এক ছিল না। আমার কাজ ছিল, আমি মেইনলি করতাম মার্কেটিং, আর শুরুতে করতাম কন্টেন্ট, মানে মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট প্লাস সেলসও আমি করতাম। তখন অনেক যেটা করতো, তখন আমাদের আমাদের মার্কেটিংয়ে আমাকে হেল্প করতো, প্যাকেজিংয়ে হেল্প করতো। আশরাফুল টোটালি প্যাকেজিং, ডেলিভারি, টোটাল ডেলিভারি সেগমেন্টটা আশরাফুল দেখতো, সোর্সিংটা আশরাফুল দেখতো। তো বিষয়টা হচ্ছে, দেখেন আমরা তখন আমাদের ক্যাপাবিলিটি ধরেন টোটাল আমাদের তিনজনের ক্যাপাবিলিটি ধরেন 100টা অর্ডার পার ডে প্রসেস করা। আর আমরা যদি 500 অর্ডার আনতাম, সেটা কি আমাদের দ্বারা ডেলিভারি করা পসিবল হতো? না কাস্টমার সার্ভিসের কাস্টমারের চাপ নেওয়া পসিবল হতো? হতো না। তাহলে এইটা করার জন্য আমাকে কি করতে হয়েছে? আমাকে টিম বিল্ড করতে হয়েছে। আমরা তিনজনের দ্বারা বলা পসিবল না। তার মানে দেখেন, আমরা যদি এইভাবে চিন্তা করি, মার্কেটিংয়ের জায়গা থেকে প্লাস সেলসের জায়গা থেকে, ধরেন আমি সেলস টিম গঠন করলাম 10 জন। তার মানে আমার এই 100-র ক্যাপাবিলিটি হয়ে গেল কত? 1000 বা 500। যদি 50টা করে যদি বলি, এক একজন যদি আপনার একটা কাস্টমার ডিল করতে পারে, তাহলে 50 গুণ 10 মানে 500 অর্ডার আমার ক্যাপাবিলিটি হলো। এখন আমার তাহলে সেলস যদি আমার ক্যাপাবিলিটি হয়, তাহলে আমার সাপ্লাই চেনও ক্যাপাবিলিটি হওয়া লাগবে। আর সাপ্লাই চেন এখন আশা বলে একা কি পারবে 500 অর্ডার ডেলিভারি করতে?
50টা হয়তো পারবে। তাহলে 500টা করার জন্য কি করতে হবে? তার টিম টিম বিল্ড করতে হবে। সেই টিম বিল্ড করার জন্য তাহলে তার আন্ডারে অ্যাটলিস্ট 5জন মেম্বারকে রেডি করা লাগবে বা 3জন মেম্বারকে রেডি করা লাগবে যে 500টা প্রসেস করতে পারে। তো এই যে ম্যানেজ করছে এক একজন এক একটা মানে পারপাসে, মানে এক একজন একটা সাইট যখন মেনটেন করছে, তখন বললাম অটোমেটিক একটা সিস্টেম বিল্ড হচ্ছে। আমি ক্লিয়ার বুঝাইতে পারছি? তো এইটাই হচ্ছে ম্যাটার। তো এখন ধরেন আমার যখন ওই 10 জনের টিম যখন আমার হচ্ছে মেনটেন করতে হচ্ছে, তখন আমি 10জন মেনটেন করার জন্য একজন লিডার দিয়ে দিলাম, ভাই তুমি মেনটেন কর। তখন আমি হয়ে গেলাম ফ্রি। তখন আমাকে কি আর স্কেল করার জন্য আমি আরও থিঙ্ক করতে পারতেছি, আরও চিন্তা করতে পারতেছি, আরও নিউ জিনিস নিয়ে ভাবতে পারতেছি, ডেভেলপমেন্টে ভাবতে পারতেছি। তো এইভাবে টোটালি আসলে একটা টিম বিল্ডিংয়ের মাধ্যমে একটা সিস্টেম বিল্ডিং হয়। টিম মানে কি হচ্ছে বিজনেসের, মানে অ্যাকচুয়াল কি হচ্ছে বিজনেসের টিম। মানে উইদাউট টিম আপনি আসলে সিস্টেম বিল্ড করতে পারবেন না। সিস্টেম বিল্ড না হলে আপনার বিজনেস গ্রো করবে না। আচ্ছা, তাইলে আমরা যেটা বুঝলাম সেটা হইলো টিম ইকুয়াল টু সিস্টেম বা সিস্টেম ইকুয়াল টু টিম, যেটা কাইন্ড অফ একটা অটোমেশনের মতো ব্যাপার স্যাপার, যে আমি একটা সেগমেন্টকে অটোমেট করে দিলাম, যে আমার 3 পার্টনার আমি একটা সেগমেন্ট আমি দেখতেছি ভাই তোমাদের এখানে মাথা ব্যথা নেওয়ারই দরকার নাই, তুমি এটা দেখতেছো ভাই আমার এখানে মাথা ব্যথা নেওয়ারই দরকার নেই, কারণ আমি জানি তুমি রাইট পিপল এবং তুমি রাইট পিপল হায়ার করে নাও, তুমি তোমার সিস্টেমটা বিল্ড করে ফেলো। ওকে, সো আমার মনে হয় আমাদের অডিয়েন্স যারা আমাদেরকে শুনতেছেন, যারা নতুন ব্যবসাপাতি শুরু করতে যাচ্ছেন বা করতেছেন, সো আমার মনে হয় এই সিস্টেমটা আমাদের সবারই আসলে বিল্ড করে ফেলা উচিত, যেটা ভাইয়েরা করে পরীক্ষিত যে কাজ করছে। আচ্ছা ভাই, আমার নেক্সট প্রশ্ন সেটা হইলো লাইক আপনারা যখন শুরু করছেন, আপনি একটা প্রোডাক্ট দিয়ে শুরু করছেন, ধর আমিও একটা প্রোডাক্ট দিয়ে শুরু করলাম, সো কখন গিয়ে আপনার কাছে মনে হয়েছে এবার আমাদের মাল্টিপল অফ প্রোডাক্টে যাওয়া উচিত বা আমাকে বিজনেসে স্কেল করা উচিত? এটাও ভাই একটা মারাত্মক প্রশ্ন, এবং এটা আসলে ডিপেন্ড করে টোটালি। কারণ আসলে ওই যে বললাম সিচুয়েশন, আপনার ক্যাপাবিলিটি। ধরেন আমরা যখন শুরু করছি, আমি ফার্স্টেই বলছি যে আমাদের বললাম ফান্ডিং ছিল না কোনো, আমরা অল্প পুঁজি দিয়ে শুরু করছি, বাসা ভাড়ার টাকা দিয়ে। এরপরে আমরা ছোট ছোট করে শর্ট লোন, শর্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে, দেখাল আশরাফুল ওর হচ্ছে ফ্রেন্ডের থেকে নিয়ে আসছে 1 লাখ টাকা, সাপোজ আমি এদিক দিকে টান দিয়ে আনছি একটা টাকা, দেখা গেলো সাপোজ অনেক একটা ওর ক্যামেরা ছিল, ক্যামেরা সেল করে একটা টাকা নিয়ে আসে। আমরা এইভাবে বললাম বাসা ভাড়ার টাকা, বিভিন্ন টাকা পয়সা এইভাবে বললাম অ্যারেঞ্জ করে আমরা নিজেদের জায়গা থেকে করছি, ফ্যামিলির কোনো সাপোর্ট আমরা বললাম নিই নাই। তো দেখেন আমরা যখন শুরু করছি তখন আমাদের ফার্স্ট বললাম ওই যে ফার্স্ট প্রোডাক্টটা দিয়ে আমাদের সার্ভাইভ প্লাস ক্যাশ ফ্লো প্লাস আমাদের হচ্ছে মানি মেকিং টোটাল বললাম একটা প্রোডাক্ট দিয়েই করতে হয়েছে। কারণ আমি যদি ওইখানে একটা প্রোডাক্টের স্টক অবশ্যই আমাকে মেনটেন করতে হয়, আর আমি যদি ওইটার স্টক অ্যাভেলেবিলিটি করার টাকাই না থাকে, আমি 2টা প্রোডাক্ট নিয়ে আসলাম, তাহলে আমার পকেটে টাকা নেই, আমি 2টা প্রোডাক্ট অ্যাভেলেবেল রাখবো কী করে, আমি কাস্টমারকে সার্ভিস দিব কী করে, আমি অ্যাড রান করলাম আমার অর্ডার আসছে 500, অথচ আমার প্রোডাক্ট কেনার টাকা নেই, তাহলে আমি এখন গ্রোথ করবো কী করে? তো ডিপেন্ড করে আপনার ক্যাপাবিলিটি। তো আমরা আমাদের সিচুয়েশন থেকে যখন শুরু করছি, ড্রাইফিশ আমাদের প্রোডাক্ট ছিল। দেখেন ড্রাইফিশ গুড একটা প্রোডাক্ট, এবং আমাদের ফিডব্যাক ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমাদের কাস্টমার আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করতো, বাট রিপিট কাস্টমার ছিল অনেক কম। কারণ আপনি সরিষার তেল একটা 5 লিটারের বোতল যদি বাসায় নেন, আপনি বললাম জানেন, বা আমরা বলতে পারি যে আপনার মাসে সরিষার তেল ফুরাই যাবে, তার মানে আমরা আপনাকে রিকল করলে ওটা সেল আবার হবে। কিন্তু ড্রাইফিশ, হাফ কেজি ড্রাইফিশ যদি একজনের বাসায় যায় ভাই, ওটা মানে 6 মাসেও শেষ হয় না। কারণ যারা ড্রাইফিশ লাভার তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, বাট লাভারের সংখ্যা অনেক কম। তো মানুষ কিনে শখে খায়, বাট রেগুলার প্রোডাক্ট হিসেবে বলা মানুষ ড্রাইফিশ খায় না। তো সেক্ষেত্রে একটা রিপিট হইতে লাগে 6 মাস। তো ভাই 6 মাসে কি একটা এই কাস্টমার বেস আমি বসে থাকবে? আর এই কাস্টমার বেস কি খালি শুটকিই খায় আর কিছু খায় না? তো সেইখান থেকে আমরা সেকেন্ড প্রোডাক্ট নিয়ে আসলাম আমাদের মশলা, এরপরে আনলাম আমাদের সরিষার তেল, ঘি, এইভাবে আমাদের একটা একটা করে প্রোডাক্ট লাইন অ্যাড হয়। এবং তারপরে আলহামদুলিল্লাহ প্রায় 5 বছরের কাছাকাছি, যে আমাদের 5 বছর পূর্তি হয়ে আমাদের 6 তারিখে 6 বছরে পদার্পণ করব আমরা। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ডেইলি লাইফের মানুষের দৈনন্দিন জীবনে যে নিডগুলো আছে সেগুলো ফিল আপে আমরা এখন কাজ করছি। কারণ একটা মানুষ তো শুধু ঘি বধু সরিষার তেল খায় না, হয়তো তার বেবির ডেইলি নিডস আছে, তার প্যারেন্টসদের ডেইলি নিডস আছে, তার নিজের হয়তো সে হয়তো বা হেলথ কনসিয়াস একজন পার্সন, বা তার হয়তো ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল আছে, ব্লাড প্রেশার আছে, তার মানে তাকে অনেক ফুড হ্যাবিট মেনটেন করতে হয়, তার হয়তো বা অনেক মানে হেলদি ফুড খেতে হয়। তো এইগুলো কি সে খাবে না, নাকি শুধু ঘি মধু সরিষার তেলই খাবে? খাবে। তো সেই জন্য আমাদের বললাম টোটাল একটা প্রপার কাস্টমার সাপোর্টের জন্য আমরা বললাম এখন কাজ করছি, যেন তার আমাদের মেইন ভিশন হচ্ছে তার ডাইনিং টেবিলের অল ফুড প্রোডাক্ট সার্ভ করা। সো সেইখানে বললাম আমরা আস্তে আস্তে এখন বললাম শুরু করছি। বাট আমরা বললাম আরেকটা স্টোরি আমি যদি বলি, আমরা বললাম আরও 4 বছর আগে ইলিশ মাছ সেল করছিলাম, ইলিশ চাঁদপুরের। আলহামদুলিল্লাহ এখানে হিউজ বললাম সাড়া পায়, আমি আর আশাফুল চাঁদপুরে গিয়েছিলাম এবং হিউজ সাড়া পায়। বাট আমরা কি কাঁচা মাছ সেল করি? করি না। এখন কথা হচ্ছে কেন করি না? কারণ আমরা ক্যাপাবল না। কিন্তু আমাদের কাস্টমারের হিউজ ডিমান্ড আছে এই র ফিশের, বাট আমরা করি না। কারণ কি ভাই, আমাদের ক্যাপাবিলিটি নাই। বাট তাই বলে কি আমরা করবো না? করবো ডেফিনেটলি, বাট ওই যে আমাদের ক্যাপাবিলিটি তৈরি করে দেন।
না হলে আসলে আমরা প্রপার সার্ভিস দিতে পারবো না। আমরা হয়তো নেমে পড়তে পারতাম 5 বছর আগে, 4 বছর আগে নেমে পড়তে পারতাম, বাট হয়তো বা ফিডব্যাকটা খারাপ হতো, হয়তো বা কাস্টমার সার্ভিসটা ঠিক মতো দিতে পারতাম না, দ্যাটস আমরা করি নাই। তো আসলে টোটালি প্রোডাক্ট লাইন, কয়টা প্রোডাক্ট কী হওয়া উচিত, টোটালি ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের উপরে প্লাস আপনার ক্যাপাবিলিটির উপরে। কারণ আপনার ক্যাপাবিলিটির উপরেই সব কিছু ডিপেন্ড করে। আরেকজন করতে হচ্ছে বলে আপনারই করতে হবে, যদি করেন সেক্ষেত্রে দেখা গেল আপনার ক্যাপাবিলিটি নাই, আপনি কলাপস করবেন শিওর। সো এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, ডাইনিং টেবিলই কেন, ওয়াই নট বাসা? যেমন ধরেন আমরা যখন অন্টারপ্রেনাররা যখন বিজনেস শুরু করে, সো অনেকে এভাবে চিন্তা করে যে আমি তো অনেক প্রোডাক্ট বিক্রি করলে অনেক লাভ, তাই না? যে আমি খেজুরও বিক্রি করব, আমি দুধও বিক্রি করব, আমি ঘিও বিক্রি করব, আমি কাপড়ও বেচবো, আমি টেবিলও, অনেকে এভাবে চিন্তা করে আমি জুতোও বেচবো। সো তার মানে একটা মাইন্ডসেট আপনাদের ডেফিনেটলি আছে যে আমি একটা কাস্টমার সেগমেন্টের মধ্যে থেকে যাব। এখন এটা আপনার মাইন্ডসেটটা কেন, আমি একটু বুঝতে চাচ্ছি আর কি। যে আপনার যে অডিয়েন্স ড্রাই ফিশ কিনছে তাদের পাশে মশলাও দরকার হয়, সে যেহেতু খাবার খায়, ওই খাবার রিলেভেন্ট অনেক কিছু তো দরকার হয়। এটা কি একটা মাইন্ডসেট, নাকি আমি একটা স্পেসিফিক নিশ বা একটা অডিয়েন্সের কাছে থাকতে চাই, নাকি যে আমি ফুড জোনেই থাকতে চাই? বা ফুড কিন্তু ডিফারেন্ট টাইপের ফুডও কিন্তু আছে, যে আপনারা যে টাইপের ফুড নিয়ে কাজ করতেছেন, ধরেন আপনারা কিন্তু প্যাকেটজাত ফুড বলেন, আরও ফাস্ট ফুড বলেন, অনেক ফুড কিন্তু আছে। একটা এক্স্যাক্টলি ফুডের ভিতর থেকে যাওয়ার মাইন্ডসেটটা আসলে কেন আসলো? আসলে ভাইয়া ফার্স্ট অফ অল মানে আপনি যদি একটা ফোকাস ক্লিয়ার হয়ে যদি আপনি না আগান, তাহলে আসলে আপনি কোনোটাই পারবেন না। এবং আপনি চাইলেই ধরেন আমি আজকে ফুড নিয়ে কাজ করতেছি, আমরা হঠাৎ করে কাপড়ে চলে গেলাম, ফ্যাশনে চলে গেলাম, ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের কোনো নলেজ নাই। তো এটা একটু ডিফিকাল্ট না, কারণ ওখানে আমার বললাম মানে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। বাট আমার ক্ষেত্রে ইজি কোনটা, ফুড নিয়ে। তো আগে আমি যদি এখন ফুড নিয়ে একটা প্রপার অডিয়েন্স ক্লিয়ার করে ভীষণ অ্যাচিভ করতে পারি, তখন ডেফিনেটলি আমি বললাম চাইলে কোলাবরেট করে যে কোনো কিছু করতে পারি, রাইট? কারণ আমার এক্সপিরিয়েন্স নাই আমার ফ্যাশনে, বাট আমি আরেকজন ফ্যাশনে এক্সপার্টের সাথে আমি কোলাবরেট করব। কোলাবরেট করে বললাম আমি তাদেরকে আমাদের কাস্টমারদেরকে সার্ভিস দিতে পারি খুব ইজিলি। বাট সেটা মানে পরে আমাদের নাই বলা যাবে না, ফিউচার প্ল্যান তো অনেক বড়, বাট আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ। বাট আমাদের শুরুটা মেইনলি আগে আমাদের যেহেতু ফুড, তো ফুড দিয়ে একটা স্টেবল একটা জায়গা অ্যাটলিস্ট একটা ভীষণ ক্লিয়ার করে, একটা ভীষণে রিচ করে দেন আমরা তারপর স্টেপে যাওয়ার প্ল্যান আর কি। তার মানে তার মানে যেটা হলো যে আমাদের আসলে একটা স্ট্রেংথ জোন থাকা উচিত, বা যেই জোনটা আমার স্ট্রেংথ আমি বেসিক্যালি ওই জোনটাতে ফোকাস করে যদি কাজ করতে পারি, তাহলে ভিশনটা খুব ইজিলি ক্লিয়ার করা যায়। রাইট, রাইট। কারণ আপনি আপনার ইন্ডাস্ট্রিতে সাপোজ ভাই আপনি যেভাবে আপনার মানে মার্কেটিং নিয়ে দৌড়াইতে পারবেন, ডেফিনেটলি আপনি এখন বললাম মানে প্রোডাকশনে দৌড়াইতে পারবেন না। কারণ প্রোডাকশনের টোটাল ম্যানেজমেন্ট সিস্টেম আর আপনার মার্কেটিংয়ের এক না। আবার যে প্রোডাকশনে আছে সে বলে মার্কেটিংয়ে পারবে না, বাট পারবে যদি দুইজনে কোলাবরেশন করেন। অ্যান্ড কোলাবরেশন কখন করবেন, আপনার এটাকে একটা পর্যায়ে নিয়ে অটোমেশন করার পরে, আপনার একটা স্ট্রেংথ হওয়ার পরে, আর আপনি এটা হওয়ার আগেই যদি শুরু করে ফেলেন, তাহলে বললাম আসলে আপনি কোনো দিকে ব্যালেন্স করতে পারবেন না, সেক্ষেত্রে কোলাপস করার পসিবিলিটি বেশি। ভাই আপনি আমরা একটু আগে টিম নিয়ে কথা বলতেছিলাম, যে টিম হচ্ছে ব্যাকবোন, টিম হচ্ছে আপনার সিস্টেম। সো যখন আমরা নতুন বিজনেস শুরু করি, শুরুতে আমাদের টিম থাকে না, আমরা ডে বাই ডে হয়তো টিম ডেভেলপ করি। সো একটা বিজনেসে বা একটা এন্টারপ্রাইজের ভেতরে কোন টিমটা থাকা মাস্ট, বা কোন কোন টিমটা থাকা মাস্ট, যেটা ছাড়া আসলে ওই বিজনেস চলবে না? অ্যান্ড ফিউচারে আমি যখন টিম বিল্ড করব, ওই টিম বিল্ড করার প্রসেসগুলো কেমন হওয়া উচিত? আসলে ভাই এখন হচ্ছে আমি যদি বিজনেসের বললে তো অফলাইন অনলাইন দুইটা আছে। এখন যেহেতু আমরা অনলাইন বিজনেসের কথা বলছি, অনলাইন বিজনেস যদি হয় তাহলে আগে আপনাকে ফার্স্ট অফ অল ডেফিনেটলি যেটা থাকতে হবে সেটা হচ্ছে মার্কেটিং টিম। কারণ আপনি মানে আপনার সেলসটাই হবে হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো এখন অনলাইনের মাধ্যমে সেলসটা যখন হবে তার মানে কি দিয়ে সেলস হবে, মার্কেটিং। আর মার্কেটিংয়ের মধ্যে কন্টেন্ট এভরিথিং চলে আসতেছে, তাই না? তো মার্কেটিং যদি আপনি ঠিকমতো না করেন তাহলে মার্কেটিং করতে লাগবে কোনটা, কন্টেন্ট। কন্টেন্টের জন্য আবার কি লাগবে, রিসার্চ। তো এটা টোটাল যে একটা একটা প্রসেস, এই মার্কেটিং টিমটাই হচ্ছে আপনার মূল অ্যাসেট হওয়া উচিত ফার্স্ট অফ অল। কারণ এইটা যদি আপনার প্রপার যদি ঠিকমতো কানেক্টিভিটি না তৈরি করে, আপনার সবথেকে বড় হিট টান যেখানে আসবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। মার্কেটিং টিম আপনার ওকে না, আপনার সব টিম ওকে, আপনার ক্যাশ ফ্লোই মানে আনস্টেবল হবে। আর একটা বিজনেসের যদি ক্যাশ ফ্লো আনস্টেবল হয়, মানে আপনি প্রফিটেবল, ধরেন আপনি প্রফিটেবল, হ্যাঁ আপনি মাসে ধরেন 30 লাখ টাকা প্রফিট করেন, 20 লাখ টাকা প্রফিট করেন, বাট আপনার ক্যাশ ফ্লো যেটা আপনার উইকলি টাকা ঢুকে, তখন দেখবেন আপনার বিজনেসের ওই প্রফিটেবল হয়েও আপনার বললাম নড়বড়ে অবস্থা থাকবে। আবার ধরেন আপনি 30 লাখ টাকা প্রফিট করেন, বাট আপনার টাকাটা ডেইলি, আপনার ক্যাশটা প্রতিদিন দেখা গেল ঢুকছে, তখন বললাম আপনার যে স্ট্রেংথটা থাকবে সেটা বললাম তার মানে যে 30 লাখ টাকা এক সপ্তাহ পর পর মানে উইথড্র করে যে পায়, আর একজন যে ডেইলি পায় তার ক্ষেত্রে বললাম যে ডেইলি পায় তার বললাম আগায় থাকবে। ঠিক আছে? তো এই ক্যাশ ফ্লোটার ক্ষেত্রে মূল যে ইম্প্যাক্ট ফেলে সেটা হচ্ছে মার্কেটিং টিম। মার্কেটিং টিম, কারণ মার্কেটিংয়ের মাধ্যমে আপনি
কাস্টমারকে রিচ করছেন, মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কাস্টমার কাছে সেল করছেন, মার্কেটিংয়ের মাধ্যমে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াচ্ছেন, এভরিথিং ইজ মার্কেটিং। সো মার্কেটিং টিমটা যদি আপনার স্ট্রেংথ যদি অনলাইনে না হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি আপনার মানে স্টেবল হওয়া বা গ্রোথ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি হয়তো ভালো একটু করলেও পরবর্তীতে ধাম করে ডাউন হয়ে যাবেন। হয়তো বা আপনার সিস্টেম বড় হয়ে গেছে, এই মার্কেটিং টিমের অভাবে আপনার সিস্টেম ডাউন হইতে বা আপনার কলাপস হইতে সময় লাগবে না, বা আপনার মানে লস হইতে সময় লাগবে না। তো এই জন্য আমার মনে হয় যে ডেফিনেটলি প্রত্যেকটা অনলাইন বিজনেসের মার্কেটিং টিমে ফোকাস করা উচিত টোটালি। ওকে, সো আমরাও জানি যে মার্কেটিং হচ্ছে ব্যাকবোন, একটা কোম্পানির ব্যাকবোন, এটা কোম্পানি টিকায় রাখা হচ্ছে মার্কেটিং। কারণ দিন শেষে বাদ বাকি সব ডিপার্টমেন্ট কিন্তু খরচ করে, এইচআর মানুষের পেছনে খরচ করে, ফাইন্যান্স খরচ করে, অ্যাকাউন্টস খরচ করে। সো মার্কেটিং হচ্ছে একটা ডিপার্টমেন্ট যে টাকাটা আসলে ঘরে আনার চেষ্টা করে। সো ওকে, আর এই যে আমরা টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলতেছি, সো আমার এখানে একটা একটা মানে এটা আমার একটা পার্সোনাল পার্সপেক্টিভ আছে আর কি, যে আমি দেখি যে যখন আপনি মানে আপনার কাছে আমি জানি আপনিও অনেক ফাউন্ডারকে হেল্প করতেছেন, আমি জানি, আমরা এটা নিয়ে একটু পরে কথাবার্তা বলবো। সো আপনি যখন অনেক ফাউন্ডারকে হেল্প করেন, এই সিচুয়েশন আপনিও করেন, এবং আমিও অনেক ফাউন্ডারের কথাবার্তা বলছি, ম্যাক্সিমাম অফ দ্য ফাউন্ডার যেটা মাইন্ডসেট সেটা হলো আজকে বিজনেস করলে খুব সম্ভবত এই মাসে প্রফিটেবল হয়ে যাব, এটা আমাদের অনেকের মাইন্ডসেট। এবং এটা তো আপনারা দেখে আসছেন ভাই, 5 বছর ধরে দেখে আসছেন যে আজকে শুরু করে কালকেই প্রফিটেবল হওয়া, আসলে এটা আসলে মানে এটা ড্রিম হইতে পারে, বাট এটা রিয়েলিটি না। সো অ্যাকচুয়ালি রিয়েলিটি কি, আসলেই কি আজকে শুরু করে নেক্সট মাসে প্রফিটেবল হওয়া সম্ভব, নাকি প্রফিটেবল হইতে একটা ম্যাক্সিমাম সার্টেন টাইপ অফ সময় ওয়েট করতে হবে, বা নাকি আমাদেরকে বার্ন করে যাইতে হবে? আবার বার্ন যদি করে যাইতে হয় তার মানে আমাদের কি ব্যাকআপ টাকা পয়সা থাকা লাগবে? হোয়াট? এখন আসলে প্রশ্নর মধ্যে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আসলে মানে মানে শুরু করে কি বিজনেস প্রফিটেবল হতে চাই, নাকি কোনো মানি মেকিং প্রজেক্টে প্রফিটেবল হতে চাই? এটা তো ভাই ইজি না, কারণ বিজনেস মানে একটা গাছের সাথে তুলনা করতে পারি আমি। আপনি আজকে একটা গাছ লাগালেন, বিজনেস মানে শুরু করা মানে আজকে একটা গাছ লাগালেন, এখন একটা বীজ বপন করলেন। আজকে যদি একটা বীজ লাগে আপনি কালকে যদি ফল চান, এটা কি পসিবল? তো তেমনি বিজনেস থেকেও পসিবল না। বাট যদি আপনি একটা রেডিমেড গাছ থেকে, বা ধরেন একটা রেডিমেড ফল গাছ এনে আপনি লাগাই দিলে আপনি বললাম রেডিমেড ফল, বললাম ঠিকই পাচ্ছেন, এটা খাওয়া পসিবল, আপনি টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন। তো এটা হচ্ছে প্রজেক্টে সম্ভব, যে মানি মেকিং প্রজেক্ট। ধরেন আমি একটা চায়না প্রোডাক্ট নিব, বা ধরেন আমি একটা প্রোডাক্ট নিব, প্রোডাক্ট নিয়ে আমি ক্যাশ ফ্লো আমার সব কিছু জানা আছে, আমি জাস্ট স্টার্ট করলাম, 1 মাসে মানি মেক করে বের হয়ে গেলাম, এটা পসিবল। বাট বিজনেস পসিবল না, কারণ বিজনেস করতে গেলে অনেক শাখা প্রশাখা মাটির তলায় বুনন করতে হয়। মানে একটা বীজ যখন আপনি লাগাচ্ছেন, তখন ওই গাছটা হওয়ার জন্য ওই মাটির তলায় একটু একটা গাছের নিচে খুঁড়ে দেখবেন যে প্রচুর শিকড়, এই শিকড়টা গাছটাকে বললাম ধরে রাখে। তো সেমভাবে একটা বিজনেস যখন আপনি তৈরি করবেন, আপনি যদি শিকড় ছাড়া গাছ বসায় দেন, তাহলে আলটিমেটলি ওই হালকা ঝড়ো হওয়াতে আপনি বললাম পড়ে যাবেন। আর যদি একটা বিজনেস তৈরি করতে হয়, তাহলে ওই শিকড় মাটিতে গাঁথার আগ পর্যন্ত আপনাকে ইনভেস্টই করে যেতে হবে। ওই শিকড় যখন স্টেবলভাবে দাঁড়াবে, তখন এবার আপনার কাছে যখন ফল দেওয়া শুরু করবে, একটু মৃদু হাওয়া ঝড় আপনাকে কিছুই করতে পারবে না। দ্যাটস মিন মানে আজকে বিজনেস স্টার্ট করে কালকে বিজনেস পসিবল না, মানি মেকিং পসিবল, বাট বিজনেস পসিবল না। কারণ মানি মেকিং আপনি আজকে করে কালকে নাও করতে পারেন, 1 মাস পরে আপনার 2-5 লাখ 10 লাখ 50 লাখ টাকা কামাইনি আপনি গেলেন গা, সমস্যা না। কিন্তু আপনি একটা বিজনেস করতে পারবেন না, কারণ একটা বিজনেসের সার্ভিস প্রয়োজন, একটা বিজনেসের মানে সাস্টেইন করার জন্য অপারেশন প্রয়োজন, টিম প্রয়োজন। আপনি একটা বিজনেসের এই টিম একদিনে রাতারাতি তৈরি করতে পারবেন না, অনেক ট্রায়াল এরর করতে হয়, অনেক হায়ারিং ফায়ারিং করতে হয়, অনেক অনেক অভিজ্ঞতা মানে মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক আছে, অনেক কিছু নতুন নতুন সিচুয়েশনে পড়তে হয়, অনেক চ্যালেঞ্জ নিতে হয়। এটা তো ভাই রাতারাতি পসিবল না, 1 মাসের মধ্যে ইম্পসিবল। রাইট, মানে এই জিনিসটা না আমি মানে অনেক সম্মুখীন হই, মানে অনেক মানুষ আসে যে ভাই একটা বিজনেস শুরু করতে চাই, সো আমার তো কিছু সেভিংস আছে, সেভিংসটাতে শুরু করবো। And আমি শুরু করে আমি করবেনটা কি, মানে অবজেক্টিভ কি? অবজেক্টিভ ভাই সবাই তো দেখলাম যে 2-4-5 বছরে, গত 5 বছরে যারা অনলাইনে ব্যবসা শুরু করছে সবাই বুম করছে, হ্যাঁ, সবাই ভালো করতেছে, সো আমিও কিছু একটা করতে চাই এবং আমি এটা দিয়ে আমার সংসার চালাতে চাই। হচ্ছে ভাই জিনিসটা তো এমন না, আপনি শুরু করবেন মানে শুরু করলেই যে এটা প্রফিটেবল বিজনেস হবে, মানে আপনার আসলে বিজনেস শিখতেও চলে যায় অনেক মাস, তাই না? আমি যেটা বিজনেস শুরু করছি, আমার এই বিজনেসটা বুঝে উঠতে, আমার অডিয়েন্সের পার্সোনালিটি বুঝে উঠতে, কার কাছে সবথেকে বেচবো। বড় ব্যাপার হচ্ছে ভাই, মানে মেইন যেটা কথা সেটা হচ্ছে একটা বিজনেস, মানে আমি যদি বলি অনলাইন বিজনেস, মানে আমরা যেহেতু অনলাইন বিজনেস নিয়ে কথা বলছি, আগে আপনাকে জানতে হবে যে অনলাইন বিজনেস করতে আসলে কি লাগে। সেই কি লাগের জায়গায় আপনার কাছে কি আছে আর কি নাই, এইটা আপনার সবার আগে ফাইন্ড করা উচিত। তো আপনি যদি এখন অনলাইন একটা বিজনেস শুরু করতে চান সাপোজ, তার মানে আপনাকে সর্বপ্রথম বললাম যেটা, যে আপনাকে কন্টেন্ট এক্সপার্ট হইতে হবে, এক কথায় সেলস এক্সপার্ট হইতে হবে। ধরেন আপনাকে সেলস এক্সপার্ট হইতে হবে, জানেন সেলস আপনি এক্সপার্ট, তাহলে এবার আপনাকে কন্টেন্ট এক্সপার্ট হইতে হবে, যে আপনি জানেন
হাউ টু ক্রিয়েট কন্টেন্ট, এইটা যখন পারবেন এবার আপনাকে মার্কেটিং জানতে হবে। এখন ধরলাম আপনি মার্কেটিং জানেন না, বাট কন্টেন্টটা তো ভাই জানতে হবে, কিন্তু মার্কেটিংয়ে আপনার নলেজ থাকতে হবে। আপনাদের টুলস না জানতে পারেন। এখন অনেকেরই এখানে প্রশ্ন, ভাই আমি তো মার্কেটিং করতে পারি না। বলতে কি, মার্কেটিং করা আর মার্কেটিং বোঝা দুইটা আলাদা জিনিস। আর মার্কেটিং যদি না বুঝেন ভাই, তাহলে অনলাইন আপনি সেল করতে পারবেন না, কারণ আপনাকে তো মার্কেটিং নলেজ থাকতে হবে। হয়তো টুলস নলেজ নাই, মার্কেটিংটা এক্সিকিউশন করতে হয়তো আপনাকে গুগল অ্যাড রান করতে হবে, হয়তো আপনাকে ফেসবুক অ্যাড রান করতে হবে, হয়তো আপনাকে টিকটক রান করতে হবে। আপনার তো নলেজটা নাই, সরি আপনার টুলস হয়তো নলেজ নাই, বাট আপনাকে মার্কেটিং নলেজ আছে, আপনি রান করতে পারবেন। আপনি যে কোনো একটা মার্কেটিং এক্সপার্ট হায়ার করেন, সে আপনার এই টুলসের কাজ করে দিবে, কিন্তু ইনপুটটা কোথায় দিবেন, এই যে সেলটা কোথায় হবে, কন্টেন্টে। ওই কন্টেন্টে যদি আপনি ইনপুট না দিতে পারেন, তাহলে আলটিমেটলি তো আপনার সেল হবে না। তো ওই জায়গাটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনাকে পরবর্তী স্টেপগুলোকে আগানো উচিত, যে ঠিক আছে আমি এখন সেলস করতে পারি না, সেলস বলতে আমি কাস্টমারের সাথে কথা কীভাবে বলতে হয় বুঝি না, তাহলে এটাকে আপনাকে লার্ন করা উচিত। আপনি ডেলিভারি করতে পারেন না, ডেলিভারি সিস্টেম বুঝেন না, ঠিক আছে, আপনি হচ্ছে আপনার সেলসের যে অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে আপনি বুঝেন না, আপনি অ্যাকাউন্টস ম্যানেজ বুঝেন না, বাট এগুলো আপনাকে আস্তে আস্তে তো ভাই বুঝতে হবে। আর নাহলে ভাই এক্সপার্ট হায়ার করতে হবে, যদি আপনার ক্যাপাবিলিটি থাকে অবশ্যই হায়ার করে নেন, কিন্তু হায়ার করতে হলেও তাদেরকে চালাইতে হলেও তো ভাই অভিজ্ঞতা লাগবে, যেটা আমি একটু আগে বললাম। তো আসলে এটা ডেফিনেটলি মানে শুরুতে অবশ্যই একটা অনলাইন বিজনেসের, আমার কথা হচ্ছে যারা শুরু করতে চায় তাদের আগে জানা উচিত ভাই অনলাইন বিজনেস করতে কী লাগে, কোর জিনিসটা কি, যেটা আমাকে জানতেই হবে, সেটাতে সময় ব্যয় করা, সেটাকে বোঝা। কন্টেন্ট আপনি যদি নাও করেন ভাই, কন্টেন্ট কিভাবে তৈরি করে সেল করতে হয় সেটা আপনাকে বুঝতেই হবে। না বুঝলে আপনি কীভাবে করবেন, না হলে যে এক্সপার্ট তাকে আপনাকে সাথে রাখতে হবে, আপনার বোঝার দরকার নেই, যেটা আমি শুরুতেই বললাম যে আমার টাকা আছে, আমি এখন একটা বিজনেস করবো, তাহলে আপনাকে টিম হায়ার করতে হবে, একটা এক্সপার্ট হায়ার করতে হবে, দেন কোলাবরেট করে ভাই বিজনেস করতে হবে, উইন উইন সিচুয়েশনে থাকতে হবে, তাহলে পসিবল। না হলে আসলে পসিবল না, ডিফিকাল্ট। এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কি চান, কীভাবে চান, এটা একটু টোটাল ডিপেন্ড করবে। ভাইয়া, এইচএফ ফুডের কি অফলাইনে যাওয়ার প্ল্যান আছে কিনা? যদি থাকে কেন যাওয়ার ইচ্ছা? আর যদি না থাকে কেন যাচ্ছেন না? হ্যাঁ, অবশ্যই অফলাইনে যাওয়ার প্ল্যান আছে এবং অবশ্যই ইনশাল্লাহ আমরা যাবো, প্লাস এক্সপোর্টেও ইনশাল্লাহ যাবো আল্লাহ চাইলে। বাট ব্যাপারটা হচ্ছে কেন যাচ্ছেন না, সেটার কারণ হচ্ছে বা ক্যাপাবিলিটি, যেটা বললাম। আমি মন চাইলেও আজকে রাতের, মানে আমি যদি এখন বলি আজকে আমরা রাতারাতি একটা প্রোডাক্ট যেমন অনবোর্ড করতে পারি, রাতারাতি সেটা অফও করতে পারি, তার কারণ এটা আমার ফুল কন্ট্রোলে। বাট অফলাইন যখন করবো অনলাইন থেকে, তখন আমি আজকে একটা প্রোডাক্ট অন করলাম, ওইটা মার্কেটে যেতেও সময় লাগবে, আর যেতে যেমন সময় লাগবে তেমন সেটা বন্ধ করতেও সময় লাগবে। আমি বললাম রাতারাতি বন্ধ করতে পারবো না, যে কোনো চ্যালেঞ্জ ফেস করলে ওটা বললাম মানে ইজি না মানে সলভ করা। তো এই জন্য আমরা একটু স্লো প্রসেসে যাচ্ছি, বুঝে বুঝে যাচ্ছি না এমন না। যেমন আমাদের কাজীপাড়া আলহামদুলিল্লাহ আমাদের একটা এক্সপিরিয়েন্স জোন আছে, আমাদের মিরপুর 10 শপিং কমপ্লেক্সে আমাদের একটা আউটলেট আমরা নতুন ছোট্ট করে স্টার্ট করছি। আমরা অলরেডি বললাম ট্রায়াল এরর অলরেডি করছি না তা না, আমাদের বললাম অলরেডি আমাদের হচ্ছে। তো অবশ্যই আমরা করব, বাট এটা আসলে আমাদের ক্যাপাবিলিটি বিল্ড করে, মানে হঠাৎ করে করলে আসলে কোনো কিছু কন্ট্রোলে যদি না করতে পারি তাহলে সেটা কলাপস করবে। দ্যাটস আমরা আমাদের মানে ক্যাপাবিলিটির মধ্যে থেকে আস্তে আস্তে করে রান করছি। তার মানে যারা অনলাইনে আসবে তাদেরও ইন ফিউচারে অফলাইনে যাওয়ার একটা মানে মোটিভ রাখতে পারে চাইলে। হ্যাঁ, অবশ্যই। বাট মানে মানে আপনার কাস্টমার মানে বেসিক্যালি দেখেন অনলাইন হচ্ছে টোটালি একটা আপনার অপরচুনিটিস, আমি এইভাবে বলবো। কারণ আপনি অনলাইনে যত দ্রুত, যদি আমি বলি আজকে আমাদের হালাল ফুড সার্ভিস যেটা এইসেফ ফুড সার্ভিস, যত দ্রুত মানে ধরেন একটা মানুষের মানে মাইন্ডে আমরা ইম্প্যাক্ট ফেলতে পারছি, একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারছি। আপনি বলেন তো আমরা কি অফলাইনে করতে পারতাম এত দ্রুত? আপনি হয়তো একটা স্পেসিফিক এরিয়াতে থাকতে পারতেন। এক্স্যাক্টলি। তো আমাদের তো অল ওভার বাংলাদেশ, আমরা 5 বছর ধরে মার্কেটিং করতেছি, মানে অনলাইনে অ্যাটলিস্ট লোগোটা মানুষের মাইন্ডে মার্ক হয়ে গেছে, মানে হালাল ফুড সার্ভিস মানে লোগোটা, হ্যাঁ চিনি তো, মানে এরকম মানে ম্যাক্সিমাম আমি এরকম অনেক উপরে গেছি, চিনি এটাই মানে ও হ্যাঁ দেখছি মানে এই যে ব্যাপারটা ফিল্ডটা ঠিক আছে। তো এই যে ব্যাপারটা এটা কেন হয়েছে অনলাইনের মাধ্যমে, তো তো সেটাতে আসলে আমাদের জন্য একটা মানে গুড অপরচুনিটিস যেটা আমরা ব্যবহার করছি। বাট ডেফিনেটলি কাস্টমার তো আসলে দিন শেষে মানে অফলাইন কাস্টমার, রাইট? তো সার্ভিসটা অনলাইনে ডেফিনেটলি থাকবে। বাট আমি যদি চিন্তা করি আমার মিরপুর এরিয়ার কাস্টমার, আমি যদি তাদেরকে মিরপুরে যদি একটা আমার অফলাইন যদি আমার একটা আউটলেট থাকে, হ্যাঁ এক্সপিরিয়েন্স জোন থাকে, একটা আউটলেট থাকে, তাহলে আমার কি ওখানে কাস্টমার কিনবে না? ওখানে কি রেগুলার হবে না? তাহলে আমার কি মার্কেটিং কস্ট চলে যাচ্ছে, আমার এই যে খরচগুলা কমে যাচ্ছে এবং কাস্টমাররাও খুব ইজিলি প্রোডাক্টগুলো বাই করতে পারছে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা এরিয়া বেস তো অবশ্যই করবো, আমরা সার্ভিসগুলো দিব, মানে অ্যাটলিস্ট আমাদের অবশ্যই অফলাইন যাওয়ার প্ল্যান আছে। এবং ডেফিনেটলি এটা আমাদের ডেইলি নিডস, যেহেতু প্রোডাক্ট গ্রোসারি প্রোডাক্ট, ডেইলি নিডস প্রোডাক্ট, তো মানুষের ডেইলি নিডস প্রোডাক্ট যত তার হাতে দ্রুত পৌঁছাবে, এখন 6 ঘন্টার জায়গায় যদি আমি তাকে 30 মিনিটে পৌঁছাতে পারি, তাহলে তার লাইফস্টাইল আর ইজি হলো, আমাদের ডিমান্ড আরও বাড়লো, তাদের নিডস ফিল আপ হলো ফাস্ট। তো সে নিডস ফিল আপ করতে গেলে ডেফিনেটলি আমাদের তো অফলাইন করা উচিত। ভাই আমরা এমন একটা সিচুয়েশন আছি রাইট নাও, যারা অনলাইনে ব্যবসাপাতি করে
আপনারা তো এক্সপিরিয়েন্স করে ফেলছেন, অনেক নলেজ। ভাই এক্সপিরিয়েন্স মানে ছোট্ট, মানে আসলে কিছুই হয় না, এখন অনেক শেখার বাকি আছে। যারা শুরু করছে নতুন, তারা কিছুই নাই। সো যারা শুরু করছে তারা রাইট নাও যে প্রবলেমটা ফেস করতেছে এটা হলো মেটা মার্কেটিং, অ্যান্ড্রোমেডা আপডেট, এবং এটা কম বেশি সবাই ফেস করতেছে, সবারই এই প্রবলেম। সো এই প্রবলেমগুলো আপনারা কিভাবে সলভ করতেছেন? আসলে ভাই মানে অ্যান্ড্রোমেডা আসলে যে জিনিসটা আসলে যে মার্কেটিং তো আর ভাই স্ট্র্যাটেজিটা চেঞ্জ আমি করে ভাই নাই। একটু আপনাকে রিকোয়েস্ট করব, আমার ধারণা আমার অনেক অডিয়েন্স অ্যান্ড্রোমেডা বোঝে না, আপনি একটু এক্সপ্লেন করবেন আগে অ্যান্ড্রোমেডাটা কি। ফার্স্ট অফ অল ব্যাপারটা হচ্ছে ভাই স্ট্র্যাটেজি তো ভাই আমরা 5 বছর আগেও করতাম। ফানেল প্ল্যানিং করতাম, মেক করতাম, যেহেতু আপনি আমাকে 5 বছর আগে এইসবের আগে থেকে চিনেন। তো এগুলো তো আগেই করতাম, এটা নতুন না। তো একটা কাস্টমারের মাইন্ডে কি আছে, আমরা কোন পারপাসে কোন অ্যাঙ্গেল থেকে তাকে সেল করব, এগুলো তো আর আজকে থেকে না। সেইভাবে আমরা কন্টেন্ট মেক তো আজকে থেকে করি না, অনেক আগে থেকে করি। বাট সমস্যা কাদের হয়েছে? সমস্যা যেটা হয়েছে, ফেসবুক এখন এই জিনিসটা আসলে অনেক ইজি করে দিছে। যারা বুঝে, যারা স্ট্র্যাটেজি বুঝে তাদের জন্য অ্যান্ড্রোমেডা হচ্ছে ব্লেসিং। কারণ এত টুলস খরচ করে টার্গেটিং মার্কেটিং ফেসবুক বলতে ভাই তোমাকে আমি ইজি করে দিচ্ছি, তুমি খালি কন্টেন্টে ফোকাস করো, এই টুলস নিয়ে তোমাকে ফোকাস করার দরকার নেই। তাদের জন্য ইজি যে আমরা যে স্ট্র্যাটেজিটা এখন কন্টেন্টে ইনপুট দিলে ফেসবুক ওই কন্টেন্টের ইনপুট এআই এর মাধ্যমে লার্ন করে আমার অডিয়েন্সকে পৌঁছা দিচ্ছে, আমার এইখানে টুলসের কাজে আমার টাইম নষ্ট হচ্ছে না। বাট যারা এই স্ট্র্যাটেজি কম বোঝে, একটা ভিডিও কন্টেন্ট তৈরি করছে, একটা ভিডিও কোনো স্ট্র্যাটেজি নাই, ভিডিও কন্টেন্ট তৈরি করছে, মানে কন্টেন্ট তৈরি করতে হবে, একটা কন্টেন্ট তৈরি করে ফেলছে, কিন্তু এই কন্টেন্টের কোনো স্ট্র্যাটেজি নাই, ফানেল নাই, কোনো প্ল্যান নাই, তাদের জন্য প্রবলেম। কারণ ও তো বুঝতে পারতেছে না যে আসলে এটা কি তৈরি করলো, আর এটা আমি কাকে দেখাবো, কিভাবে দেখাবো। তো ও যেভাবে ইনপুট দিচ্ছে এআইও বুঝতে পারতেছে না। তখন এআই কি হচ্ছে, যখন আমি কমান্ড দিচ্ছি তুমি 500 টাকা দিলাম, তুমি খরচ করো, তখন ও কি করতেছে, 500 টাকা তো খরচের উদ্দেশ্যে দেখাচ্ছে, কিন্তু ওটাতে আপনার আরও কি আসলে এটা বলে আমার দেখার বিষয় না। বাট আমি ওকে স্পেসিফিক বলে দিলাম এই 500 টাকা তোমাকে দিলাম, যারা ডায়েটের জন্য ঘি খায় শুধু তাদেরকে এই কন্টেন্টটা দেখাবা। তাহলে স্পেসিফিকলি ও বললাম ডায়েটের জন্য ঘি খায় তাদেরকে দেখাচ্ছে। তো যে ডায়েটের জন্য ঘি খায় ও খুঁজতেছে কি একটা অথেন্টিক ঘি, তার কাছে যখন দেখাচ্ছে তখন বললাম আমার আর ওয়াই আসতেছে, 500 টাকা আমার ইউটিলাইজ হচ্ছে। আর আমি এটা করাতে আমার কি হলো, স্ট্র্যাটেজিটা আমি কন্টেন্টে দিয়ে দিলাম, আমার টার্গেটিং করে খোঁজা লাগলো না কে ডায়েটের জন্য ঘি খাই, তার ইন্টারেস্ট কি, এত কিছু আমার দরকার নেই, কারণ আমি ইনপুটটা দিয়ে দিছি কন্টেন্টের মধ্যে। ও ওইভাবে লার্ন করে বললাম আমার কাস্টমার কাছে পৌঁছে দিচ্ছে। এখন যে ঘি সেল করতেছে ও তো ভাই মানে স্পেসিফিকলি কন্টেন্টে স্ট্র্যাটেজিক্যালভাবে ইনপুট করে নাই, ও ঘি ওর মতো করে বলে দিছে, মনে করেন যে একটা অডিয়েন্স আমার খাঁটি ঘি, হ্যান ঘি, ত্যান ঘি বলে দিছে। এখন ও তো আসলে ট্র্যাক করতে পারতেছে না আসলে ঘিটা আমি দেখাবো কার কাছে। ও ঘি ইন্টারেস্ট যার কাছে সবার কাছে দেখাচ্ছে, স্পেসিফিক কোনো অডিয়েন্স নাই, কোনো পিপুল নাই। তো তখন ওই 500 রিচ হইতে হইতে দেখা গেল তার যে স্পেসিফিক অডিয়েন্সই দেখা গেলো ধরা পড়ে না, বা পড়ছে একজন, তখন ওই 500 টাকা একটা সেল আসছে। আর যখন আমি স্পেসিফিকভাবে আমার কন্টেন্টে স্ট্র্যাটেজি মেক করে এখন কন্টেন্টে ইনপুট দিয়ে দিছি, তখন আমার ওই 500 টাকায় সেল আসে কয়জন, 50টা বা 10টা। তার মানে কি, তার আরও আর আমার এর মধ্যে ডিফারেন্স আছে। তো বেসিক্যালি আসলে এখানে কোনো আহামরি চেঞ্জ আমি দেখি না, কারণ আমরা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি অনেক আগে থেকে। বাট যাদের কাছে প্রবলেম মনে হচ্ছে, যারা আসলে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে না, যারা হঠাৎ করে একটা রিসার্চ করে একটা কন্টেন্ট বানাই ফেলছে, তাদের জন্য এটা এখন মারাত্মক হুমকি স্বরূপ হয়ে গেছে, সেল হঠাৎ করে নাই হয়ে যাচ্ছে। তো যারা আসলে এই জায়গা থেকে এখন মেইন ব্যাপার হচ্ছে মার্কেটিংটা বুঝতে হবে, স্ট্র্যাটেজিটা বুঝতে হবে, কাস্টমার পার্সপেক্টিভ বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে, কে কী চায় সেটা বুঝে আপনাকে ইনপুট দিতে হবে কন্টেন্টের মধ্যে। তাইলে আপনার অটোমেটিকলি ইনশাল্লাহ সেল হবে, কারণ এআই এখানে আপনাকে ইজি করে দিছে, আপনাকে ডিফিকাল্ট করে নাই, মানে এটা আমি দেখতেছি আর কি। তো এখানে আসলে এত মানে অ্যান্ড্রোমেডা নিয়ে আমরা ওয়ারিড না, কারণ আসলে আমরা শুরু থেকেই খুব স্পেসিফিকভাবে স্ট্র্যাটেজি নিয়ে প্ল্যানিং করেই কাজ করি। তো এই জায়গাতে যাদের গ্যাপ আছে তাদের জন্য আসলে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে। তাইলে ভাই ঘটনা যেটা দাঁড়াইলো সেটা হইলো, আমার প্রথমে আমার বায়ারের পার্সোনা বুঝতে হবে। অ্যাভাটার মানে এক কথা হচ্ছে অ্যাভাটার, মানে অ্যাভাটার আর টার্গেটিংটা দুইটা এক জিনিসটা। আমার অ্যাভাটার হচ্ছে বেবি, আর বেবি কি প্রোডাক্ট কিনে? বেবি তো ঘি খায়, কিন্তু বেবি কি আসলে পারচেস করে তার বাবা মা। তাহলে বেবির ওই ঘিটা খাওয়াইতে হবে, কেনাইতে হবে বাবা মাকে দিয়ে। তাহলে প্ল্যানটা কীভাবে করতে হবে, আপনার কন্টেন্টটা এইভাবে করতে হবে, ফিনিশ। আর আপনি যদি এখন মানে বেবির উদ্দেশ্যে এখন বাবা মাকেই না বুঝাইতে পারেন, তাহলে তো ভাই ওই বেবির কাছে ঘি যাবে না, বেবির ঘি খাবে না, বাবা মা ঘি খাওয়াবে না। তাহলে এই জায়গাটাই কাজ করতে হবে। So, আমি একটু জাস্ট অডিয়েন্সের উদ্দেশ্যে বোঝাই বলি যে মেটা অ্যান্ড্রোমেডা আসার পর আমরা যারা মানে স্পেশালি যারা ব্যবসাপাতি ওই যে স্ট্র্যাটেজি বিল্ড না করে শুধু কিওয়ার্ডের উপর বেস করে ব্যবসাপাতি করছেন, এনারাই বেশি বেসিক্যালি স্ট্রাগলটা ফেস করতেছেন। সো মানে পয়েন্টটা খুবই সিম্পল ভাই, খুব সিম্পলভাবে বোঝাই বলছে আমাদেরকে যে আপনাকে ফার্স্টে আপনার একটা বায়ার পার্সোনা খুঁজে বের করতে হবে, লাইক আপনার এই প্রোডাক্টটা কোন অডিয়েন্সের, কোন সেগমেন্টের অডিয়েন্সের প্রবলেম সলভ করতেছে। এখন ঘি একজন ডায়াবেটিক রোগীও খাইতে পারে, ঘি একজন বডি বিল্ডারও খাইতে পারে। সো আপনি অ্যাকচুয়ালি যে অফারটা নিয়ে আসছেন আপনার প্রোডাক্টের,
এটা কার জন্য? এটা কি আপনার ডায়াবেটিক রোগীর জন্য নাকি এটা একজন দৌড়বিদের জন্য? হোয়াট? সো আপনি আপনার অফারিংটা ওইভাবে সাজান, আগে থেকে প্ল্যান করেন এই প্রোডাক্ট স্পেসিফিক কাকে সেল করবেন, কন্টেন্টটা তাকে টার্গেট করে বানান, সেই ওরিয়েন্টেড কন্টেন্ট বানান। মেটা নিজে আপনার ওই টার্গেটেড অডিয়েন্সের মানে কাছে একটা ঘিয়ের আপনার পার্সোনা 10টা হতে পারে, 10 হতে পারে। আপনি 10টা কন্টেন্ট বানান, আপনার ঠিক 10 ভাবে অ্যান্ড্রয়েডটা পৌঁছায় দিবে আপনার রাইট অডিয়েন্সের কাছে। সেখান থেকে কার নিড কেমন সেটা বুঝেও সেল করে দেবে, কিন্তু আপনাকে বোঝাইতে হবে ও নিডে আপনি ইম্প্যাক্টে কন্টেন্টে ফেলতে পারতেছেন কিনা, মানে কাজটা কন্টেন্টে। সো পয়েন্ট হচ্ছে ভাই, মেটা অ্যান্ড্রোমেটা অ্যাকচুয়ালি আমাদের লাইফ সহজ করছে, বাট আমরা এটার কঠিন মনে করতেছি। একদম ইজি করছে, কারণ আমি যে বললাম আগে আমাকে সময় বসে বসে টার্গেটিং করা লাগতো, অ্যাভাটার টার্গেটিং সেট করা লাগতো, এখন লাগতেছে না। আমরা তো আগে রিসার্চ করতাম কিওয়ার্ড, 10টা কিওয়ার্ড রিসার্চ করতাম আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সময় নিয়ে। এখন ওই কিওয়ার্ডটাই কন্টেন্টে চলে আসছে, ওই কিওয়ার্ডটার ইনপুট আমরা কন্টেন্টে দিচ্ছি। যেমন আমরা এই যে কথা বলতেছি, এই যে অলরেডি অ্যান্ড্রোমেটা নিয়ে কথা বলতেছি না, ও কিওয়ার্ড অলরেডি মানে রেকর্ড করে ফেলছে। অ্যান্ড আমরা এখান থেকে পডকাস্ট শেষ করার পরেই দেখবো যে আমাদের সামনে শুধু অ্যান্ড্রোমেটা আসতেছে। আচ্ছা, আমরা যেটা হবে কি জানেন, আমরা এখান থেকে বের হওয়ার পর শুধু দেখবো এইচএফ ফুডের অ্যাড আসতেছে আমাদের কাছে, এবং আপনারা যারা পডকাস্ট শুনতেছেন আপনি দেখবেন আপনার কাছে এইচএফ ফুডেরই অ্যাড আসা শুরু করছে। আচ্ছা ভাই, আমরা সেলস নিয়ে কথাবার্তা বলতেছি, এখন শুধু তো কন্টেন্ট না, অ্যাকচুয়ালি আপনারা তো শুধু কন্টেন্টের উপর ফোকাস না, আপনাদের প্রপার সেলস টিম আছে, আরও অনেক সেলস চ্যানেল আছে, আমাদের একটু একটু শিখান যে আমরাও কিভাবে আরও সেল টেল বানাইতে পারবো। ভাই আমি আমি সর্বপ্রথম মানে আমি যদি মানে একটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটু কথা বলি, যেমন ধরেন আসলে আমরা যেটা করি, এই যে ধরেন ঘি নিয়ে কথা বলতেছি না, মানে আমি ঘি নিয়ে একটু কথা বলি। ধরেন আসলে আমরা যেটা করি সেটা হইতেছে আসলে দেখেন মার্কেটে আপনি যদি রিসার্চ করি, যদি 50 জন সেলার থাকে, 50 জনের পার্সপেক্টিভ আমি দেখবো না যে 50 রকম, দেখবো না, আমি দেখবো যে ম্যাক্সিমাম মানে 50 জনের মধ্যে দেখা গেল 40 জন একইভাবে একই সেম জিনিস করতেছে। কেন? কারণ ভাই তাদের মানে ওই সেম জিনিসটা করার রিজন কি? কপি পেস্ট। সে নিজে কোনো থিম তৈরি করতেছে না। বাট একটা ঘি কতভাবে সেল করা যায়, কতভাবে কাজ করা যায় আমরা এভাবে চিন্তা করতেছি না। তো দেখেন এখন আমি যদি বলি কেউ যদি এখন ঘি সেল করতে চাই, মানে আমি যেটা বলতে চাচ্ছি আর কি, তার কি করা উচিত? খুব ইজি, রিসার্চ করা উচিত। কারণ সে সেল করবে কোথায়? অনলাইনে। তাহলে অনলাইনে রিসার্চ করলে এবার আসেন চ্যানেল, কোন চ্যানেলে সেল করবে? ফেসবুক, ইউটিউব নাকি টিকটক? তাহলে আমি যদি ফেসবুকে সেল করি তাহলে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে যেতে হবে, ঘি লিখে সার্চ করতে হবে এবং দেখতে হবে ঘির কয়জন সেল করে। কয়জন সেল করে তো আমি বুঝলাম, এবার আমার রিসার্চ হচ্ছে কীভাবে সেল করে, কে কী অফার দিচ্ছে, কে কোন কাস্টমারকে নিয়ে কাজ করতেছে। তাহলে আমার সামনে একটা রিসার্চ যখন চলে আসলো মার্কেটে, তখন ইজিলি আমার সামনে গ্যাপটাও চলে আসবে। সিম্পল, আমি গ্যাপ নিয়ে কাজ করব, আমি বুম করব। কারণ মার্কেটে যখন সবাই একই কথা বলবে আমি তো একই কথা বলবো না। বাট আমরা কি করি? ওই কাজটা করি না। দ্যাটস ওয়াই ভাইয়া আমার অ্যাড কস্ট বেড়ে যায়, আমার আরওআই কমে যায়, দিন শেষে আমার প্রফিট কমে যায় এবং আমরা বলি মানে ফেসবুক চেঞ্জের কারণে সেল কমে গেছে, ডলার কস্ট বেড়ে গেছে। বাট আলটিমেটলি সেটা না। তো এই জন্য কেউ যদি আসলে কাজ করতে চায় তার ডেফিনেটলি রিসার্চ করে করা উচিত। ভাই একটা ছোট এক্সাম্পল যদি আমাদেরকে দেন, যে এই এই যে একটা রিসার্চের কথা বললেন না, যে আমি গিয়ে দেখবো ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আমার কম্পিটিটর কি করতেছে, গ্যাপটা আচ্ছা খুঁজে আমি বের করবো। যেহেতু এটা গুড়ের example। সিজন আসেন একটা ভ্যালু দেই। ধরেন গুড় চলতেছে, এখন কিসের সিজন? গুড়ের সিজন। আচ্ছা আমরা গুড়ের সিজনে আমি যদি বলি আপনার সামনে অ্যাড আসছে তো না? আমি তো এসে ফুড অ্যাড দেখছি একটু আগে। আচ্ছা ধরেন এখন মার্কেটে আমি দেখি 1,000 টাকা 4 কেজি গুড় ডেলিভারি চার্জ ফ্রি। আবার আমি দেখি মার্কেটেই 1 কেজি গুড়ের দাম 600 টাকা, 700 টাকা, 800 টাকাও আছে। এখন আপনার কি মনে হয় যে মানে কাস্টমার মানে যে কোয়ালিটি কাস্টমার সে কি 1 কেজি ঘি 1 কেজি সরি 1 কেজি গুড় সরি 4 কেজি গুড় 1,000 টাকা দিয়ে কিনবে? আপনার কাছে কি মনে হয় যে কোয়ালিটি কাস্টমার কোয়ালিটি কাস্টমার তো কেনা উচিত, কিনবে না? কিনবে না। কারণ কি বলেন তো? তার মাথায় শুরুতে হিট করবে হাউ, How? এটা কেমনে সম্ভব? আচ্ছা এই মানে 1,000 টাকায় 4 আচ্ছা কেজি 1,000 টাকা কম গুড়, দাম, তাই তো? 1,000 টাকায় 4 কেজি গুড় সে কিনবে কিনা? আচ্ছা, একটা কোয়ালিটি কাস্টমার, আমার কথা বুঝেন, মানে যে প্রিমিয়াম কাস্টমার, আমি যাদেরকে প্রিমিয়াম বোঝাচ্ছি। না প্রিমিয়াম তো একটু হাই সেগমেন্টের প্রোডাক্ট কিনতে মানে তার মাইন্ডে ইম্প্যাক্ট ফেলতেছে ফার্স্টে কি, সে স্কিপ করবে, মানে অফারটা সে স্কিপ করবে, কারণ সে সবসময় কোয়ালিটি প্রোডাক্ট খায়। সে বিলিভই করে না যে 1,000 টাকায় 4 কেজি গুড় পাওয়া পসিবল কোয়ালিটিফুল, সে বিলিভই করে না। বাট তার মানে কি 1,000 টাকায় মানে 4 কেজি মানে যে গুড় দিচ্ছে কি খারাপ দিচ্ছে? না। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে ডিপেন্ড অন হচ্ছে আপনার কাস্টমার। তো আমি যদি এখানে মানে ক্লিয়ারলি এখানে আমি যদি বলি যে কোয়ালিটি কাস্টমার যারা আছে কোয়ালিটি কাস্টমার তারা এইভাবে চিন্তা করবে। তার মানে আপনি দেখেন শুরুতেই এই অফারের কারণে আপনার একটা সেগমেন্টের কাস্টমার হওয়া হয়ে গেছে। আমি বোঝাতে পারছি? শুরুতেই অফারেই। তো এইখানে দেখেন এখন যারা গুড সেল করতেছে, আমি যদি মার্কেটে বলি কেউ অফারে সেল করতেছে, কেউ কোয়ালিটি সেল করছে, রাইট? তাহলে এখন আমি যদি বলি কাস্টমারের মাথায় না একটা কনফিউশন খুব ক্লিয়ার, কনফিউশন বলবো একটা কনফিউশন এবং একটা কোশ্চেন খুবই ক্লিয়ার, কোনটা ভালো, রং না রাইট?
তাহলে আমি মার্কেটে আমি দেখতেছি রিসার্চ করে মার্কেটে সবাই গুড সেল করে, সবাই অভার সেল করে, আমি অ্যাজ এ কাস্টমার আমি কনফিউজড কোনটা ভালো, কোনটা খাঁটি, কোনটা আমার জন্য উচিত নেওয়া, আমি কনফিউজড। সিম্পল, আমার কন্টেন্ট হবে এইটা, আমি এটা নিয়েই কন্টেন্ট করব যে আসলে এত এত গুড়ের মাঝে কোন গুড়টা আসলে ভালো, কোন গুড়টা আপনার জন্য নিরাপদ, কোন গুড়টা আসলে আপনার খাওয়া উচিত। সিম্পল, সেটার প্রসেস আমি দেখাই দিব, ডান, আমার কন্টেন্ট শেষ। কারণ মার্কেটে যা সবাই বলতেছে আমি তা বলতেছি না, আমি ডিফারেন্ট। তো এখানে আমি যখন কাস্টমারকে এডুকেট করালাম, বুঝালাম, শিখালাম, তখন কাস্টমার কার থেকে কিনবে? কারণ কি, আমি তাকে জিনিসটা সম্পর্কে ইনসাইট বলে দিছি। সিম্পল গেম। তো এখানে যারা এইভাবে কাজ করবে মার্কেটে, তারাই এখন উইন করবে। কারণ মার্কেটে সবাই যেটা বলতেছে আমি সেটা বলতেছি না। যে অফারের কাস্টমার সে ট্রাস্ট করেন, সে প্রিমিয়াম খাবে না। যে প্রিমিয়াম কাস্টমার ট্রাস্ট করেন, সে অফারের খাবে না। কিন্তু মাঝখানে একটা কাস্টমার আছে যে কোয়ালিটিফুল জিনিস কমে চায়, তারা কনফিউজ যে আমি কোনটা কিনবো। তো তাদেরকে নিয়ে আমি কাজ করব, এই গ্যাপটা দেখায় যে ভাই গুড় কেনার আগে গুড় চিনেন, গুড় বুঝেন, কোন গুড় গুড় আসলে গুড় সম্পর্কে জানেন, তারপরে গুড় কিনেন। আমার কন্টেন্ট এইটা, লাস্টে আমি আমার সেল করে দিব, শেষ, ফিনিশ। ভাই তার মানে আপনি ফানেল টাইপের কিছু হয়তো মিন করতেছেন যে আসলে কার নিডটা কেমন। একদিন আপনি একটা অফারের গল্প শোনাইছেন আমাদের যে এই টাইপের একটা অফার হইতে পারে, এই টাইপের একটা অফার হইতে পারে, যে দুটো সবাই চিন্তা করে যে ছোটদের জন্য একটা, প্রিমিয়ামদের জন্য একটা, মাঝখানেও কিছু একটা করা যেতে পারে। সো এই জিনিসটাকে আমরা যদিও এক্স্যাক্টলি ফানেল বলবো না আমি, তারপরে আমার কাছে মনে হচ্ছে একটু ফানেলের সাথে কানেক্টেড। সো আপনাদের যেমন ধরুন আমরা যেমন যারা সার্ভিস বিজনেস করি, আমাদের ক্ষেত্রে ফানেল জিনিসটা খুব কাজ করে, যে আমি ফার্স্ট চেষ্টা করি আমার অডিয়েন্সকে ওয়ার্ম করা। ফানেলটা আসলে কখন কাজ করে? যখন আপনার মানে কনফিউশন মানুষের বেশি থাকে, যখন ডিসিশন মেকিং প্রসেসে কমপ্লেক্স থাকে, ব্যারিয়ার থাকে, ট্যাবু থাকে অনেক, তখন আপনার ফানেল ছাড়া তো মানে আপনার সাইকোলজি ট্র্যাক না করলে তো আসলে আপনি তাকে ক্লিয়ারই করতে পারবেন না, তাকে অ্যাকশনই নিতে পারবেন না। দ্যাটস মিন আপনার তো মাস্ট ফানেল প্রয়োজন। বাট ফুডের ক্ষেত্রেও ফানেল প্রয়োজন। বাট দেখা গেল এখন যদি একটা চাইনিজ প্রোডাক্ট হয়, যেটা আসলে দেখলে আমার ভালো লাগতেছে, আমি কিনে ফেলছি, আর না কিনলে কি একটা ফ্যাশনেবল একটা জিনিস হয়, ভাই না কিনলে কি? এখানে আসলে এত ফানেল ওইভাবে আসলে ওয়ার্ক করবে না, কারণ পছন্দ হয় না। আপনি সারাদিন ফানেলিং করে কী করবেন? তো আসলে এটা ডিপেন্ড করে, বিশেষ করে আপনাদের সার্ভিসের ক্ষেত্রে যেমন করে, আমাদের ফুডের ক্ষেত্রে তেমন ফানেল অনেক ডিপেন্ড করেন। কারণ আমি একটা ফুড খাবো, আমার পরিবারকে খাওয়াবো, এটা কিভাবে তৈরি হচ্ছে, এটা এটা কোন এনভায়রনমেন্টে তৈরি হচ্ছে, এটার মধ্যে কী আছে না আছে, এটা কতটুকু অথেন্টিক, অনেক কিছু আসলে ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের ক্ষেত্রে ফানেল অনেকটা ওয়ার্ক করে। তো এই দ্যাটস ওয়াই ফানেল ওয়ার্ক করে বলেই তো আজকে পর্যন্ত। কারণ আমি তো টোটাল শুরু থেকেই, সেই 5 বছর আগে থেকেই ফানেল একদম স্ক্র্যাচ, একদম স্টেপ বাই স্টেপ আমি ক্লিয়ার মানে রোডম্যাপ করে করে আমি কাজ করতাম, কাস্টমার সাইকোলজি ট্র্যাক করে। ভাই থামাইলাম একটু আপনাকে, আমার এখন এক্সাক্ট প্রশ্ন, আপনি আমাকে এক্সাক্ট আনসার দিবেন, অ্যাকচুয়ালি আমার অডিয়েন্সকে আনসার দিবেন। সেটা হলো, ধরেন আপনি গুড় বিক্রি করবেন এই সিজনে, যেটা আপনার হট প্রোডাক্ট গুড় বিক্রি করবেন, এই গুড়ের ফানেলটা এইচে ফুডের কেমন হইতে পারে? এখন আমাদের এই ফুডের ফানেল খুব ইজি, আমরা ব্র্যান্ডিং করব। কারণ আমরা 5 বছর ধরে মার্কেটে আসি, আমরা গুড় বিক্রি করি, এটা 4র্থ বছর। তার মানে আমাকে কাস্টমারকে শুধু বুঝাইতে হবে যে ভাই 4 বছর ধরে আমরা মার্কেটে আসি, 5 বছর ধরে আমরা এইসব ফুড সার্ভিস আলহামদুলিল্লাহ প্রায় 4 লক্ষ+ কাস্টমারকে সার্ভিস দিয়ে আসি। দ্যাটস মিন কি, আমরা ট্রাস্টেড। তো যারা ক্লিয়ার তারা অটোমেটিক বুঝে গেছে আমাদের জায়গায় ক্লিয়ার। তার মানে আমরা এখানে ব্র্যান্ডিং করবো, যেটা আমরা অলরেডি করতেছি। আমরা গুড়ের স্টোরি তুলে ধরবো, আমরা গুড়ের ইউজ তুলে ধরবো, আমরা ডিজায়ার তুলে ধরবো, নর্মাল থিং। আমরা ইনসাইট আমাদের প্রসেসগুলো দেখাবো, নর্মাল থিং। আমাকে মার্কেটিং করে বলতে হবে না আমাকে গুড় কিনো, মানে আমার অটোমেটিকলি সেল হবে। বাট যারা নিউ, তাকে আগে এই ট্রাস্টের জায়গা ক্লিয়ার করতে হবে যে ভাই আমি খাঁটি গুড় দিব। তার মানে তাদের থেকে আমাদের পার্থক্য অটোমেটিকলি আসে, কারণ তারা মার্কেটিং করবে, আর অটোমেটিকলি কাস্টমার আমাদেরকে একবার মানে যখন রিচ করবে তখন অটোমেটিকলি আমাদের কাছে চলে আসবে, কারণ আমাদের স্ট্রেংথ পয়েন্ট। সো এই জায়গাতে ডেফিনেটলি মার্কেট অলরেডি গ্যাপ হয়ে গেছে। তো এখন যারা নতুন, মানে যারা যদি বলি একদম নিউ, মার্কেটে তো ভাই সবাই গুড সেল করছে, সবাই অফার দিচ্ছে, তাহলে আসলে মানে আপনি যদি গুড সেল করেন তাহলে আপনার কী করতে হবে? আপনাকে সিম্পল মানুষকে গুড় সম্পর্কে বোঝাইতে হবে, খাঁটি গুড়টার ভ্যালু বুঝাইতে হবে, এবং তারপর তাকে চেনানোর পরে, শেখানোর পরে, বোঝানোর পরে, ইনসাইটস দেখানোর পরে, আপনার প্রসেসটা তুলে ধরার পরে অটোমেটিকলি কাস্টমার আপনাকে ট্রাস্ট করবে। এরপর আপনি তার কাস্টমারের, আপনার যে কাস্টমার, সেই কাস্টমারকে রাইট অফারটা করেন যেটা তার নিডের সাথে কানেক্টেড, তখন কাস্টমার অটোমেটিকলি বাই করবে, ফিনিশ। কিন্তু অন্যদের মতো অ্যাজ ইট ইজ সেম কাজ করলে আপনার হবে না, কাজ করবে না। আচ্ছা, আমি ধরেন ভাই যেমন আপনার যেখানে যেটা হয়ে গেছে, আপনি 4-5 বছর ধরে মার্কেটে সার্ভিস দিয়ে আসতেছেন, 6 লাখ কাস্টমার বেস হয়ে গেছে, এরাই দেখা যাচ্ছে রিপিট পারচেস করতেছে, বা অনেক মানুষ আছে যারা হয়তো পারচেস করেনি বাট আপনাকে চেনে, আপনাকে ট্রাস্ট করে। কারণ আমরা এই গুড় এই টাইপের প্রোডাক্ট যখনই চিন্তা করি, আমার কাছে মাথায় 2-1টা ব্র্যান্ডের নামে মাথায় আসে, এর মধ্যে এইচ ফুড একটা। কিন্তু আমি যখন নতুন বিজনেস আসবো, আমার ক্ষেত্রে এটা হবে না, কারণ আপনি এই ব্র্যান্ডটা বিল্ড করে ফেলছেন,
দ্যাট মিনস আপনি ব্যাকগ্রাউন্ডে যেভাবেই করেন একটা ব্র্যান্ড কিন্তু মানুষের মনে বিল্ড হয়ে গেছে। এখন আমি যখন মার্কেটে রাইট, এখন আমি যখন মার্কেটে নতুন আসবো, আমি গুড় বিক্রি করার চেষ্টা করলে আমার গুড়টা না কেনার চান্সেস হাই। কিনবে না তা না ভাই, অবশ্যই কিনবে, বাট হয়তো বা আপনার এক্সপেকটেশন অনুযায়ী সেল হবে না। মানে আপনি পার ডে হয়তো বা সেল 500 কেজি প্ল্যান হয়তো হচ্ছে 50 কেজি, বাকি 450 কেজি আপনার হচ্ছে না। এই কেন হচ্ছে না, এই জায়গায় আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে। কারণ এই জায়গাতে ম্যাক্সিমাম জায়গায় ধরেন আপনাকে আমি চিনি না, ট্রাস্টটা নেই, মেনলি কাজ করতে হবে। তো আপনার থেকে কিনবে না নতুন তা না, তাহলে আলটিমেটলি আপনার কাছ থেকে কেন কিনবে এই গ্যাপটা মার্কেটে খুঁজে বের করতে হবে। কারণ ধরেন আমরা গুড সেল করতেছি, তাহলে স্বাভাবিকভাবে আমাদের নর্মাল স্ট্রেন্থ বললাম যে ট্রাস্টের জায়গা, মানে ফুডে তো ট্রাস্টটাই মেন। কারণ তারা জানে যে এই জিনিসটা আমরা অথেন্টিক দিব ইনশাল্লাহ। তো সেখানে এখন আপনি হঠাৎ করে আসলেন, আপনার প্যাকেজিং নিয়ে আপনি কাজ করতে পারেন, প্রেজেন্টেশন নিয়ে কাজ করতে পারেন, কোয়ালিটি নিয়ে কাজ করতে পারেন। যখন মার্কেটের থেকে যখন আপনি একটা বেস্ট জিনিস কাস্টমারকে সাজেস্ট করবেন, তো সেটা তো ডেফিনেটলি কাস্টমার গ্রহণ করবে, বাট আপনার অডিয়েন্স কারা সেটার উপর ডিপেন্ড করবে। অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট কিনলেন, এখন দেখা গেল যে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট মানে কাস্টমার কতজন আছে মার্কেটে, সেটা দিয়ে কি আসলে আপনার যে মানে আপনার যে টার্গেট, সে টার্গেট ফিল আপ হবে কিনা, এটা আছে ম্যাটার। হ্যাঁ, যদি টার্গেট ফিল আপ হয় তাহলে আপনি সেইভাবে কাজ করেন। আর যদি আপনার কাস্টমার মিড লেভেল, তাহলে আপনাকে ওই যে মার্কেট বিট করতে হবে যে ভাই আমার থেকে কেন, কারণ আপনার থেকে এই কারণে কিনবে, কারণ ওই যাই মিডিল লেভেলের কাস্টমার, ওরা কোয়ালিটি প্রোডাক্টটা বেস্ট প্রাইসে চাই। তাহলে আপনাকে বুঝাইতে হবে যে কোয়ালিটি প্রোডাক্ট বেস্ট প্রাইসে আসলে হয় না, বা কোন গুডটা আপনার জন্য আসলে ভালো। ইনসাইটস ক্লিয়ার করেন, কাস্টমারকে গুড সম্পর্কে এডুকেট করেন, গুড সম্পর্কে বোঝান, আপনি ফিল্ড ওয়ার্ক ক্লিয়ার করেন, মানুষকে অ্যাকচুয়ালি কথাগুলো বলেন, তখন আপনার অফারটাই মানুষ গ্রহণ করবে। কারণ দেখেন আরও এখন বাজারে যে দেখতেছি গোখাদ্য দিয়ে কতভাবে মানে গুড় তৈরি করতে, মানে মানুষের মধ্যে অলরেডি ভয় ঢুকে আছে। তো সিম্পল, মানে মানুষ এখন যেটা হয়েছে কম দাম দেখলেই মানুষে ক্লিক করতেছে, এটা খাঁটি না, মানে একদম নর্মাল সাইকোলজি। ধরেন গুড় নিয়ে হাইপ হয়ে গেছে, কিছু ভিডিও দেখতেছি আমরা অলরেডি, গোখাদ্য দেখি ভাই ভেজাল গুড় তৈরি হচ্ছে কন্টিনিউ। তাহলে আপনি চিন্তা করেন, এটা মানে স্বাস্থ্য সচেতন কাস্টমার, ধরেন আপনি আপনার বাচ্চাকে কি 250 টাকার গুড় খাওয়াবেন? ভালো গুড় দিলেও মানে ধরেন যে আপনি খাঁটি গুড় দিচ্ছেন, কিন্তু আপনি 250 সোনার সাথে আপনার মাথায় কি ক্যালকুলেশন আসতেছে? এই তো শেষ, ফিনিশ। তার মানে বুঝতে পারছেন, একটা কাস্টমার অটোমেটিক আপনার অফারের কারণে না হয়ে গেছে। তার মানে অথেন্টিক জিনিস যদি ভাই হয়, প্রাইসটাও ওইভাবেই ক্যালকুলেশন করা উচিত। মানে অনেক হাই বলতেছি এমন না, ডিপেন্ড অন আপনার কস্টিং, সবার সেম না, বাট একটা স্ট্যান্ডার্ড প্রাইস। একেবারে আপনি এমন দামে দিচ্ছেন যেটা মানুষ বিলিভই করে না, আবার এমন দাম দিচ্ছেন মানুষ হচ্ছে আপনার আপনার পজিশন থেকে, আপনার জায়গা থেকে আপনাকে অ্যাকসেপ্টই করে না ওই প্রাইসটা, তাহলে হবে না। তো ডিপেন্ড অন আপনার পজিশন। তো মিডিল ক্লাস নিয়ে যদি আপনাকে কাজ করতে হয়, ওই জায়গা থেকে কাস্টমারদেরকে অফারটা করতে হবে এভাবে আপনাকে বুঝে, এবং কাস্টমারকে ওই যে মার্কেট গ্যাপটার জায়গা থেকে আপনি এডুকেট করেন। মানুষকে সবাই যা বলে আপনি তার ব্যতিক্রম কিছু বলেন, রিয়েল কথা বলেন, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে। আপনি নতুন হলে অ্যাকসেপ্ট করবে, সমস্যা নাই। ভাই আমি যদি ধরেন ট্রাস্ট গেইন করতে পারছি কাস্টমারের আমার, এবং কাস্টমার আমাকে অ্যাকসেপ্টও করছে, এটাই কি আমার জন্য ইনাফ ব্র্যান্ডিং, না আরো কিছু করা দরকার না আছে? ভাই, এখন ব্যাপারটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে অফারটা আছে মেন। এখন অফার মানে কি ডিসকাউন্ট? অফার মানে ডিসকাউন্ট না, কাস্টমারকে ভ্যালু অ্যাড করতে হবে। আসলে আমি কি ভ্যালু দিচ্ছি? এখন সাপোজ আফটার সেল সার্ভিস একটা ভ্যালু, যে ভাই আমার প্রোডাক্ট আপনি খাওয়ার পরেও যদি আপনার কোনো ইস্যু হয়, আমি আমি রিটার্ন নেব, এটা হচ্ছে কি আফটার সেল সার্ভিস একটা ভ্যালু দিলাম। বাট আরেকজন এটা দিচ্ছে না, তাহলে কাস্টমার এখানে ক্যালকুলেশন করে। যেমন আমরা অনেক প্রোডাক্ট কেনার পরে সাপোজ আমি একটা মোবাইল কিনছি, আর মোবাইল অমুক 1 লাখ টাকা হচ্ছে সাপোজ, ওইখানে পাচ্ছি, এখানে পাচ্ছি 90,000 টাকা, বাট এইখানে আফটার সেল সার্ভিসটা নাই, ওখানে আছে। তাহলে আপনি কোনটা কিনবেন? কেন কিনবেন? কারণ আপনি 12 মাসের মধ্যে যদি কোনো একটা ইস্যু হয়, আপনি একটা ভরসার জায়গা থেকে কিনবেন। তো এটাই ম্যাটার। এখন আরেকজনের চিন্তা, ভাই আমার আফটার সেল সার্ভিস লাগবে না, দুইটাই সেল হবে, কিন্তু ম্যাটার যে যেটা চুজ করে, যে যেটা কাস্টমার, সে সেখানে অটোমেটিক চলে যাবে। ডিপেন্ড আপনি কোন কাস্টমারকে নিয়ে কাজ করবেন, অফারটা সেভাবে দিতে হবে, সিম্পল। আরেকজনের অফার কপি করলে কাজ হবে না। আচ্ছা, যেহেতু আমরা ভাই ব্র্যান্ডিং এর কথাবার্তায় আসছি, আমরা রাইট নাও দেখতেছি যে মানে মার্কেটটা এমন যে পার্সোনাল ব্র্যান্ডিং ড্রিভেন বিজনেসগুলো ভালো করতেছে। সো আপনার কি মনে হয় পার্সোনাল ব্র্যান্ডিংটা কি আদৌ প্রত্যেকটা বিজনেসেরই দরকার? মানে পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া কি বিজনেস করা সম্ভব না? ডেফিনেটলি পসিবল। নাকি এটা ভ্যালু অ্যাড করে দেখে আমরা করবো? মানে পার্সোনাল ব্র্যান্ডিংটা বলতে আসলে যদি আমি এখন একটা নর্মাল ব্যাপারে বলি, বাট ব্র্যান্ডিং তো ভাই আগে ছিল না, তাহলে কি আগে মানুষ বিজনেস করে নাই? করছে। এখন ব্যাপারটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং থাকলে যেটা হয় যে সাপোজ আমাকে একজন মানুষ চিনে, ধরেন আমি এইসবের জায়গা থেকে এখন যদি বলি যে ধরেন আমাকে এইসবের জায়গা থেকে অনেক মানুষ চিনে, তার মানে এখন আমি যদি আরেকটা বিজনেস রান করি,
তাহলে আমার ক্ষেত্রে কি হবে, মানুষের ট্রাস্টটা খুব ইজিলি মানে করা সহজ হবে, মানে আমি ইজিলি গ্রোথ করতে পারবো। আরেকজন ধরেন নতুনভাবে আসছে, তাহলে তার জায়গায় একটু চ্যালেঞ্জেস হবে, ডিফিকাল্ট হবে, এই এতটুকুই সিম্পল। মানে আপনার গ্রহণযোগ্যতা কম না বেশি এটা ডিপেন্ড করে আপনার ব্র্যান্ড ভ্যালু, আপনার ফেস ভ্যালুর উপরে। আর আপনি যত এই ফেসটাকে আপনি ভালো কাজে ব্যবহার করবেন, আপনার গ্রোথ তত ভালো হবে। আর আপনি যদি খারাপ কাজে ব্যবহার করেন, তাহলে আপনার ওই গ্রোথ তত ডাউন হবে, সিম্পল। এটাই ম্যাটার। তো অবশ্যই ফেস ভ্যালু দরকার আছে। এইখানে আমার একটা প্রশ্ন আছে ভাই, মানে আমি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের পক্ষে, আবার কিছু ক্ষেত্রে বিপক্ষে। কেন পক্ষে কেমন বিপক্ষে বোঝাই। আমার যদি পার্সোনাল ব্র্যান্ডিং থাকে তাহলে বিজনেসটা ফাস্ট গ্রো করে। আবার কোনো কারণে আমার যদি পার্সোনাল ব্র্যান্ডিংয়ে কোনো ক্রাইসিসে পড়ে তাহলে কিন্তু বিজনেসটারও ইম্প্যাক্ট পড়ে। এইটাকে কিভাবে দেখেন? এখন ভাইয়া ব্যাপারটা হইতেছে, ডেফিনেটলি এটা পড়বে, এটা তো আমরা এমন স্বাভাবিক। এক্সাম্পল দেখছি, খুব ইমিডিয়েটলি দেখছি। রাইট। এখন ভাই ব্যাপারটা হচ্ছে যে একটা পর্যায়ে মানে বিজনেস ক্রিয়েট করার জন্য ধরেন পার্সোনাল ব্র্যান্ডিংটা ইম্প্যাক্ট ফেলে, বাট এমন না যে পার্সোনাল ব্র্যান্ডিং নিজের ওই ফেস ভ্যালু দিয়েই আপনার বিজনেসটাকে আগায় নিয়ে যেতে হবে। একটা বিজনেস যখন একটা পর্যায়ে চলে গেছে, তখন ডেফিনেটলি বিজনেস তার স্ট্র্যাটেজিতে, তার মার্কেটিং পলিসিতে, তার ব্র্যান্ডিং সিস্টেমে আগাবে। কারণ এখন আমাদের নতুন নতুন ফেস আসবে, মার্কেটিংয়ের টিম নতুন নতুনভাবে তৈরি হবে, নতুন নতুন মানুষ আসবে। কারণ এখন মানুষের অন্তরে বললাম এইসব চলে আসছে, তাই না? তো এখন দেখেন আমাদের অনেকের ফেস দিয়ে আমরা যখন একটা জায়গায় বিজনেস করি, শুরুতে যখন আমার ফেস ছিল, আমার ফেসের পরে অনেকের ফেস আসছে না? আর অনেকের ফেসের পরে দেখেন অনেকের তো এখন পসিবল না এত মানে প্রোডাক্ট নিয়ে কাজ করা, এত কিছু করা। তো এখানে ডেফিনেটলি আস্তে 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 কী হবে, আমাদের মার্কেটিংয়ে চেঞ্জ আসবে। তাই বলে কি অনেক হারাই যাবে? না। দেখা গেল অনেক আগে 10টা কন্টেন্ট করছিল, এখন একটা করবে, 9টা আমাদের টিমই করে ফেলবে। তো এখানে ডেফিনেটলি ইম্প্যাক্ট আছে যদি এখন ভালো কাজ করি আমরা, আমাদের দ্বারা বিজনেসের ভালো যেমন হবে খারাপও হবে। তো সেখানে অবশ্যই আসলে আমরা তো বিজনেস ভালো কাজ করার জন্যই আসছি, খারাপ কিছু করার জন্য না। সেখানে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা ভাইয়া, আপনি তো কন্টেন্টে অনেক জোর দিচ্ছেন। এখন কি কন্টেন্ট বানাইলেই সেল হয়? বা কন্টেন্ট তো অনেকেই বানায়, কিন্তু সবার কন্টেন্ট তো আসলে কানেক্ট করতে পারে না। এটাই হচ্ছে ভাই বর্তমান সিচুয়েশনে আসলে মেইন চ্যালেঞ্জ। আসলে কন্টেন্ট বানালেই সেল হবে না। আপনি একটা কন্টেন্ট বানালে 5 বছর আগে, 2 বছর আগেও সেল হতো, বাট এখন সেল হবে না। কারণ হচ্ছে একটা কাস্টমার যে কিনবে তার বাইং পারপাস আর যে সেল করবে তার সেলিং পারপাস যদি এক না হয়, তাহলে মানুষ দেখবে ঠিকই, কিনবে না। কারণ তার সেলিং পারপাস তার বাইং পারপাসে ইম্প্যাক্ট ফেলতে পারে নাই। সো এই জন্য আসলে কন্টেন্ট করার আগে আপনাকে বুঝতে হবে যে আসলে এক্স্যাক্ট আপনি কার জন্য কন্টেন্ট বানাচ্ছেন। সেই কন্টেন্টের ক্ষেত্রে যে মানে যার বাই করবে, যে তার কোন পার্সপেক্টিভ বা কোন পারপাসটা তার সলভ হচ্ছে, সেটা যদি সে বুঝতেই না পারে, তাহলে সে কন্টেন্ট দেখবে কিন্তু কিনবে না। দিন শেষে আপনার কন্টেন্ট রিচ হবে কিন্তু কাস্টমার কিনবে না, কারণ সে বুঝবেই না যে আসলে এটাতে আমি করবোটা কি। সেই কারণে আসলে ম্যাক্সিমাম মানুষই কন্টেন্ট বানায় কিন্তু দিন শেষে সেল হয় না, হতাশ, ভাই সেল হচ্ছে না। তার রিজনটা কি? তার বাইং, কাস্টমারের যে বাইং পারপাস আর সে যে পারপাসে সেল করছে, এই দুইটা কানেক্ট করছে না। সো এই কারণে আপনারা যারা কন্টেন্ট বানান অবশ্যই মানে কাস্টমারের এই পারপাস বুঝেই কন্টেন্ট বানাইতে যদি পারেন, তাহলে ইনশাল্লাহ ওয়ার্ক করবে। আচ্ছা ভাই, আমরা যেহেতু কন্টেন্টের টপিকে ঢুকছি এবং আপনারা কন্টেন্টে প্রচুর কাজ করেন। সো কন্টেন্ট বানানোর ক্ষেত্রে যেমন ধরেন আমার একটা ব্র্যান্ড, আমি নতুন বিজনেস শুরু করছি, ব্র্যান্ড না এখনও, নতুন বিজনেস শুরু করছি। আমার হয়তো হাই কনফিগারেশন গিয়ার নাই, ক্যামেরা নাই, স্টুডিও নাই, সেট আপ নাই, হয়তো আপনাদেরও একসময় ছিল না। আমি কি বানাবো কন্টেন্ট? আমার কন্টেন্ট কি দেখবে মানুষ? কি মাইন্ডসেট হওয়া উচিত? আসলে মেইনলি ভাই কথা মানে ফার্স্ট অফ অল আসলে এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। ডেফিনেটলি আমরা যখন শুরু করছি তখন এত কিছু ছিল না, যেটা আসলে অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। কারণ আপনি অলরেডি লেট করে ফেলছেন। আপনি 5 বছর আগে শুরু করলে আপনার ক্ষেত্রে ইজি ছিল, আর যেহেতু 5 বছর পরে করছেন, তো ডেফিনেটলি আপনার ক্ষেত্রে কঠিন, এবং এটা আপনাকে মানতে হবে এবং আপনাকে ওই জায়গায় এক্সপেন্স করতেই হবে। দেখবে না বলবো না, সাপোজ আপনি একটা মোবাইল দিয়ে কন্টেন্ট বানালে দেখবে না মানুষ, এটা না। বাট ব্যাপারটা হচ্ছে যে আপনার চোখে যদি দেখতে ভালো না লাগে, সেটা এখন মানুষ কন্টেন্টের ক্ষেত্রে অনেকেই অ্যাকসেপ্টই করে না। তো সেই ক্ষেত্রে আপনি অডিয়েন্স অনেকটা হারাবেন। ঠিক আছে? তো আপনি অনেকটা এই জায়গায় দেখা গেল আপনার অডিয়েন্স টার্গেট যারা কাস্টমার, তারা দেখা গেলো অডিয়েন্স মানে কন্টেন্টের মানে ভিডিওর কোয়ালিটি দেখেই স্কিপ করবে, হয়তো সাউন্ডের কোয়ালিটি দেখেই স্কিপ করবে। তো এখন আপনাকে যদি মানে কোয়ালিটিফুল আপনি যত কন্টেন্ট বানাবেন তত কাস্টমার আগে দেখবে। মানে ফার্স্ট অফ অল এই যে আমরা এটা সুন্দর একটা স্টুডিওতে বসে যে আমরা এই যে কন্টেন্ট কথা বলছি, পডকাস্ট করছি, ফার্স্ট অফ অল আপনার এই লাইটিংয়ে মানুষ কি বললাম এটা না, মানুষ আটকাবে, মানে কি হুক হয়ে গেল। এইবার আপনারা কি বলবো সেটা শুনবে। শুনতে যদি কানে ঠিক মতো কথা স্পষ্ট না হয়, কানে ঠিক মতো না যায়, তাহলে আলটিমেটলি তার কষ্ট করে সে শুনবে না। তো এই জায়গাগুলো যেহেতু এখন অন্যরা অফার করছে ক্লিয়ার এইচডি সাউন্ড, আপনি অফার করছেন নর্মাল কোয়ালিটির নর্মাল ভিডিও, তো স্বাভাবিকভাবে আপনার তো ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছেই, কারণ এগুলো মার্কেট চ্যালেঞ্জ। তো অবশ্যই এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই জায়গায় আপনাকে আপডেট হতে হবে। আর আপনাকে কিনতে হবে তা না, অনেক স্টুডিও আছে, হায়ার করেন, অনেক স্টুডিও আছে, রেন্ট নেন। এছাড়া তো কোনো অপশন নাই, কারণ আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ সেই সহজ জিনিসটা এখন আর নাই।
কারণ যুগ পাল্টাচ্ছে, আপনাকে এই জায়গাগুলো কঠিন হচ্ছে, তো আপনাকে এগুলো তো মানতেই হবে। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি রিয়েলিটি। আচ্ছা, এখন আপনার এক্সপেরিয়েন্স থেকে যে মার্কেটে যারা বিজনেস করে তাদের জন্য লং কন্টেন্টে চলে যাওয়া বেটার না শর্টস কন্টেন্টে ফোকাস করা বেটার? আসলে ভাই ডিপেন্ড হচ্ছে এখন মানুষের মানে মানে ধৈর্য ক্ষমতা। আসলে রিলস এসে মানুষের ধৈর্য ক্ষমতা অনেক কমায় ফেলছে। এখন 30 মিনিটের, এই সরি, 30 সেকেন্ডের রিলসও মানুষ টেনে দেখে। তাহলে আপনি যদি এখন 30 সেকেন্ডের মধ্যে সেলস কমপ্লিট না করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনার সেল হবে না। তার মানে এইটা না যে 5 মিনিটের কন্টেন্ট মানুষ দেখে না। হ্যাঁ দেখবে, যদি আপনি ওই ওই মানে একদম ফার্স্টে 6 সেকেন্ড হুক, এই হুকটাকে ক্লিয়ার করতে পারেন, তার পার্সপেক্টিভের সাথে কানেক্ট করাইতে পারেন, তাহলে সে 6 সেকেন্ড দেখবে। এরপরে আপনার স্টোরিটা যদি তাকে শর্টে বোঝাইতে পারেন, এরপরে সে সময় নিয়ে আপনার ফুল কন্টেন্টটা দেখবে। লাইক এই পডকাস্টের যদি হুকই যদি ক্লিয়ার না হয়, ক্যাপশন ঠিক মতো না হয়, টাইটেল ঠিক মতো না হয়, এর অডিয়েন্স দেখবে না। আমরা হয়তো অনেক ভ্যালুয়েবল কথাবার্তা বলছি, বাট ম্যাক্সিমাম মানুষ শুনবে না। কারণ কি? ওই যে হুকটা ঠিক ছিল না, আমি পার্সপেক্টিভ কাস্টমারকে কানেক্টই করতে পারি নাই। এটা হচ্ছে ম্যাটার। তো আপনার কন্টেন্টের ক্ষেত্রেও সেম, আপনাকে ফার্স্টে কাস্টমারকে কানেক্ট করতে হবে হুক দিয়ে, যেটা 6 সেকেন্ডের মধ্যে স্পষ্ট থাকা লাগবে। এরপরে 30 সেকেন্ডে সেল করে বের হয়ে যেতে হবে। মানে আগেকার যে 10 মিনিটের কন্টেন্ট, 5 মিনিটের কন্টেন্ট, এটা কম্প্যাক্ট হয়ে এখন 30 সেকেন্ডে আনতে হবে, 15 সেকেন্ড আনতে হবে। মানে আপনার পারপাস ক্লিয়ার করতে হবে শর্ট টাইমে। মানুষ এত কথা শুনতে পছন্দ করে না। আগে মানুষকে অনেক এডুকেট করানো লাগতো, বোঝানো লাগতো। এখন আপনি বোঝাইতে চান, আপনি বিরক্ত হবেন, দূর এটা বেশি বকে। তো এখন মানুষ মানে এডুকেট করা পছন্দ করে না বেশি, কিন্তু টু দ্য পয়েন্টে আমি আপনাকে টু দ্য পয়েন্টে বোঝাই, আপনি বুঝে যাবেন। কিন্তু আমি আপনাকে অতিরিক্ত বোঝাচ্ছি, সময় নিয়ে বোঝাচ্ছি, আপনি বিরক্ত ফিল হবেন। তো এই জায়গাগুলো ভাই এখন মেজরিটি মেইন চেঞ্জ আসছে। ভাই এখন কন্টেন্ট বানাইলাম, আমি শুরু করলাম, আমি যে আপনার কথা মতো স্টুডিওতে গেলাম, ধরেন কথা কথা স্টুডিওতে গিয়ে আমি কাজ শুরু করলাম। এখন এই যে বলেন হুক না থাকলে কেউ থামবে না, হুক না থাকলে কেউ আলটিমেটলি তোমার অনেক পুরোটা দেখবে না, এই হুক কিভাবে ক্রিয়েট করবো আমরা? হুকটা ক্রিয়েট করবেন মার্কেটে রিসার্চ করে। কারণ আপনি ওই যে বললাম ফার্স্টে আপনি সেলটা করবেন কোথায়? অনলাইনে কোন চ্যানেলে? ফেসবুকে। তাহলে ফেসবুকে আগে রিসার্চ করেন যে ফেসবুকে কি চলে। আর ফেসবুকে আপনি যখন ওই প্রোডাক্ট নিয়ে আপনি রিসার্চ করবেন, দেখবেন 50 জন সেল করে, তাহলে 50 জনের হুক কি, মানে কোন পার্সপেক্টিভে সেল করে। তাহলে আগে এবার আপনি সিলেক্ট করেন যে আপনি কার জন্য সেল করবেন। সেল যখন করবেন, তখন আপনি যে প্রোডাক্ট নিয়ে করবেন, ওই প্রোডাক্টের কোন সলিউশন নিয়ে আপনি করবেন, ওই সলিউশন কোন কাস্টমারের নিড, তাকে কানেক্ট করাতে হবে। তাহলে কোন কথাটা বললে ওই কাস্টমার দাঁড়ায় যাবে। যদি আমি একদম ক্লিয়ারলি একটা এক্সাম্পল দিই, ধর আমি যে চেয়ারে বসে আছি, আমার ব্যাক পেইন করে, তাহলে আমার হুকটা কি হওয়া উচিত? সিম্পল। তার মানে আমি যে চেয়ারে বসে আছি, এখন কাস্টমারকে আমাদের বাধা মানে ব্রেক করাতে হবে। কোন কাস্টমার, আমার হুকটা কাদের জন্য হবে? যার ব্যাক পেইন আছে, আমি ব্যাক পেইন বুঝাবো কি করে? উফ, ভাই শেষ। এই যে বলছি না, আপনি বোঝেন তো, আমি মাজায় ব্যথা বলছি আর বসে চেয়ারে বলছি উফ, তোমার দাঁড়াবে কারা? মাজায় তো আমি হাত দিয়েও দেখাইছি। যাদের কোমরে হ্যাঁ ব্যথা শেষ আছে। তো। এবার আপনি বলেন, এবার আপনি আপনার কথা বলেন যে আপনি কি বলতে চান। আমি দাঁড়াইছি, ফার্স্ট হচ্ছে স্ক্রল স্টপ করানোর দরকার, আমি করে ফেলছি। এইবার আপনি বলেন আসলে আপনি কি বলতে চাইছেন। এবার যদি হুকের সাথে স্টোরি কানেক্ট না থাকে ভাই, তাহলে ও দাঁড় করানো পর্যন্তই শেষ, কিন্তু কাস্টমার বললাম আর ওই গোড়া পর্যন্ত যাবে না। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে আমি হুক কানেক্ট করা, এখন কাস্টমারকে আমি কি করবো, ফিল করাবো যে এই যে ভাই আপনার মাজা ব্যথা হচ্ছে, এর কারণ কি, এই মাজা ব্যথা ফলাফল কি, ভবিষ্যৎ কি। তখন সে ফিল করবে ভাই এই মাজা ব্যথা তো নিয়ে চলা যাবে না, তখন লাগবে তো সলিউশন। ভাই এই যে সলিউশন, লাগলে অর্ডার করুন, ফিনিশ। এখন ওই যে অর্ডার যে করবে, তাকে এখন একটা দিতে হবে রাইট অফার। কারণ মার্কেটে তো অনেকেই অফার করতেছে, এখন সে তো কিনবে না। তাকে ফিল করাইতে হবে যে ভাই এমন একটা অফার দিচ্ছি, অফার তুমি আর কোথায় পাবা না। তখন কাস্টমার ইনস্ট্যান্ট ডিসিশন নেবে। আর যদি আপনি অফারটা ক্রিয়েট না করতে পারেন, তাহলে কি হবে? ও সব বুঝছে, কিন্তু এখন রিসার্চ করবে এই প্রোডাক্টটা অন্য জায়গায় কমে পাওয়া যায় কোথায়। তার মানে আপনি তাকে এডুকেট করছেন, সেল করতে পারেন নাই। দিন শেষে ও কিনবে আরেক জায়গা থেকে, আপনি শুধু ওকে ফাও ফাও ফ্রিতে এডুকেট করছেন। তো এই জন্য রাইট হুক, রাইট স্টোরি, রাইট অফার ম্যাটার একটা কন্টেন্টের জন্য। যদি এটা ক্লিয়ার কানেক্ট না করাতে পারেন, দিন শেষে আপনার সেল টোটালি এখানের উপর ডিপেন্ড করতেছে। ভাই ধরেন কন্টেন্ট বানানো শুরু করলাম, আমি স্টুডিও ভাড়া নিলাম, আমি হুকও রেডি করলাম, আমি স্ক্রিপ্টও পারছি ভালো, কথাও বলতে পারি ভালো, স্টুডিওই লাগবে নট নেসেসারি, বাসায় করলাম, অফিসেই করলাম, আউটডোর আছে, অনেক Outdoor-এ জায়গা করলাম। আছে। মানে আমার কথা হচ্ছে অনেক জায়গায় হতে পারে, মানে স্টুডিওই লাগবে কেন? আমার কথা হচ্ছে ফোন দিয়েও পসিবল। আমরা যেমন S23 আলট্রা দিয়ে হিউজ ভিডিও করছি, অনেক সুন্দর ভিডিও আসে। তো আমার কথা হচ্ছে শুরুতে ব্যারিয়ার কেন ক্রিয়েট করতে হবে যে ক্যামেরাই লাগবে? ফোনেও ভালো ভিডিও হয়, ডেফিনেটলি আউটডোরে ভালো ভিডিও হয়। মানে মেইন ব্যাপার হচ্ছে ভাই, আগে আপনি আর যখন আপনি যখন আপনি বুঝে গেছেন, তখন আপনি একটা ভালো স্টুডিও রেন্ট নিতে পারেন। যে আপনার ডিপেন্ড যে ওই কন্টেন্টের পারপাসে আসলে স্টুডিও লাগবে কিনা। স্টুডিও লাগবে কেন আগে সেটা বুঝেন। এখন আমি যদি এখন যে কন্টেন্ট আমরা করতেছি পডকাস্ট, এটা যদি আমি এখন আউটডোরে দিয়ে করি, তাহলে আসলে জিনিসটা ফিল দিবে না। দ্যাটস ওয়াই এখন আপনার কন্টেন্টের পার্সপেক্টিভ কি, সেটার উপরে ডিপেন্ড করবে আপনার এনভায়রনমেন্ট, কোথায় করা উচিত, কিভাবে করা উচিত। আপনার এখানে ম্যাক্স যেটা লাগতে পারে
একটা ভালো কোয়ালিটির মোটামুটি একটা ফোন এবং একটা একটা মাইক্রোফোন এনাফ। আপনি শুরুটা করে আগে প্র্যাকটিস করেন যেন একটা মানুষ মোটামুটি একটা ক্লিয়ার পিকচার এবং ক্লিয়ার সাউন্ডটা পায়, এরপরে আপনি ভাই ডেভেলপমেন্টে তো শেষ নাই। আর আপনি গিয়ার যদি কিনেন, ক্যামেরা ভালো, মাইক্রোফোন ভালো হবে, তবে শেষ নাই, সেই সাথে ভালো তো শেষ নাই। বাট শুরু করার জন্য কেউ যেন ব্যারিয়ার এটা না করে, আমার ভালোই লাগবে। কারণ আপনার সিচুয়েশন থেকে আগে আপনাকে শুরু করার জন্য শুরু করে ফেলতে হবে, অ্যাকশন নিতে হবে। মানে এইটা নয় যে আপনার ভালো মানে গিয়ার না হলে আসলে সেল হবে না, ব্যাপারটা এমন না। সেল হবে, শুরুতে সেল হবে, বাট আপনি যখন ওই জায়গাগুলো বুঝে যাবেন, লার্নিং হয়ে যাবে, তখন আপনি আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করেন বেটার করার জন্য। বাট শুরুতেই বেটার না হলে আমি শুরুই করতে পারতেছি না, ব্যাপারটা এই মাইন্ডসেটটা আপনার মানে ব্যারিয়ার মাইন্ডসেট, যেটা আপনাকে মানে ব্রেক করে দেয়, আপনার গ্রোথে মানে ইম্প্যাক্ট ফেলে। তো এই মাইন্ডসেট রাখা উচিত না। কারণ আমরা যখন শুরু করছি ভাই, আমাদের তো শুরু করছি বাসার কর্নার থেকে, শুরু করছি হোয়াইট লেভেল জার দিয়ে, আমরা কি এত কিছু চিন্তা করছি? বাট এগুলো যে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে আমরা ডেভেলপ করছি সিচুয়েশনের সাথে। এখনও তো ভাই ডেভেলপমেন্টের শেষ নাই, আমরা কি বেঁধে আছি? আমরা তো আমাদের সিচুয়েশন থেকে, আমাদের ক্যাপাবিলিটি জায়গা থেকে আমরা আমাদের মতো কন্টিনিউ গ্রোথ ডেভেলপমেন্ট করতেছি। তো আসলে শুরু করতে হবে অ্যাকশন নেওয়ার জন্য, আপনার যা আছে তাই নিয়েই শুরু করতে পারেন। এর জন্য কোনো অজুহাত দেওয়ার দরকার নেই যে এটা আমার লাগবে, ওইটা আমার লাগবে, এটা ছাড়া শুরু হচ্ছে না, এমন কিছু আসলে আপনাকে গ্রোথ দিবে না, বরঞ্চ আপনার সময় নষ্ট এবং আপনার পিছিয়ে থাকার একমাত্র কারণ হবে। তাহলে ভাই আমরা যদি কন্টেন্ট বানানো শুরু করতে পারি, অর্গানিকের উপর ডিপেন্ডেন্ট হয়ে কি আমরা বিজনেস আগাইতে পারি, না আমাদেরকে পেজ অ্যাডভার্টাইজ যাওয়াই লাগবে? মেনলি হচ্ছে ভাইয়া, অর্গানিকের উপর শুরু করা যাবে না এটা না। অর্গানিকের উপরে আপনি যদি কন্টেন্টে মানুষের অ্যাটেনশন গ্রাব করে আপনি ওই রিচ যদি মানুষকে নিতে পারেন, মানুষের একদম নিড নিয়ে, মানুষের যেটা প্রয়োজন সেটা নিয়ে যদি কানেক্ট করতে পারেন। যেমন আমি যদি এখন বলি যে ধরেন আমি এখন প্রতিদিন সেলস নিয়ে কন্টেন্ট দেওয়া শুরু করলাম, হ্যাঁ, মানে যারা উদ্যোক্তা আছে, যারা সেলস নিয়ে ইস্যুতে আছে, এই যে আপনার কন্টেন্ট নিয়ে ইস্যুতে আছে, যাদের প্রতিনিয়ত প্রবলেম ফেস হচ্ছে, ডলার বার্ন হচ্ছে, সেল হচ্ছে না, আমি যদি এগুলো নিয়ে প্রতিদিন এখন ভ্যালু কন্টেন্ট দেওয়া শুরু করি, আপনার কি মনে হয় আমার ফলোয়ার বাড়বে না বাড়বে না? তাহলে আমি যদি এখন দেই, এখন আমার যদি উদ্দেশ্য থাকে যে ঠিক আছে আমি এখান থেকে আমার ফলোয়ার বাড়াবো, আমি এখানে ভ্যালু কন্টেন্ট দিব, তাহলে কি আমার এখানে কি পেইড করা লাগতেছে না ফ্রিতেই আসতেছে? তো আমি যদি এখন এইভাবে নিজেকে ভ্যালু দিয়ে যদি একটা জায়গায় পৌঁছাই, তাহলে ডেফিনেটলি আমার পৌঁছাবে। এখন অ্যাডে আমার যাওয়া লাগবে কেন? কারণ অ্যাডটা আসলে ডিপেন্ড করে, কারণ আমি জানি না আমার অর্গানিকলি রিচ কত হবে, বাট আমি যখন অ্যাডে বার্ন করবো আমি জানি আমার রিচ কত হবে, কারণ আমি যা দিব তাই সেটাই বার্ন হবে। আসলে এটা আরও এর উপর ডিপেন্ড করে। এখন আপনার যদি মানে নিড না থাকে এরকম যে না আমি আস্তে 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 করে 2টা 5টা করে চালাবো, আস্তে 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 করে গ্রো হোক, আমার এক সময় 2টা থেকে শুরু হবে, এক সময় 200% পর্যন্ত অর্গানিকলি করবো, পসিবল। আবার আপনি যদি শুরু করেন যে না আমি সেল টেল সব কিছু বুঝি, আমি আজকে থেকে অ্যাড দিয়ে শুরু করবো, আমি একটা মোটামুটি একটা বিজনেস স্টার্ট করবো এবং আমি 1 বছরের মধ্যে এই পজিশনে পৌঁছাবো, তাহলে আসলে আপনার তো অডিয়েন্স তো আপনাকে গ্রাপ করতে হবে, ডেফিনেটলি আপনাকে অ্যাড বা মানে রান করতে হবে, মানে অনেক মানুষের কাছে রিচ করতে হবে। তখন রিচ আউট করার জন্য ডেফিনেটলি আপনাকে পেইড মার্কেটিংয়ে যেতেই হবে। আসলে এটা টোটালি ডিপেন্ড করে, দুই রকমই পসিবল। ওকে, আমরা চাইলে তাহলে অর্গানিক্যালিও কাজ করতে পারি, পেইড মার্কেটিং এর মাধ্যমে হ্যাঁ করতে পারি। অবশ্যই, কারণ অনেকেই কাজ করছে না, অর্গানিকলি কাজ করতেছে না, অনেক ব্র্যান্ড আছে তারা তো পেইড মার্কেটিং করতেছে না, হিউজ কন্টেন্ট দিচ্ছে, মানে হিউজ কন্টেন্ট, হিউজ ভ্যালু, আপনিও করেন, অবশ্যই পসিবল, কেন পসিবল না? কিন্তু সেই জায়গাটাই আপনাকে ফার্স্টে ইনভেস্টমেন্ট তো করতে হবে। এখন আপনি একটা জায়গায় যাবেন, একটা জায়গায় কন্টেন্ট করবেন, কন্টিনিউ করবেন, কিন্তু আরও নাই, তার মানে কি আপনার সেলটা একটু লেট হবে আসতে। তো এই ইনভেস্টমেন্টটা করতে আপনি রাজি কিনা, ওই যে গাছ লাগানোর ব্যাপারটা, গাছ লাগান, পরিচর্যা করেন, তারপরে ফল পাবেন, এটা শিওর। সেই ততদিন পর্যন্ত গাছে ফাও ফাও পানি দিবেন কিনা, এটা হচ্ছে ম্যাটার। যদি পানি না দিয়ে এই ফল খাইতে চান, তাহলে তো আলটিমেটলি হবে না। ক্লিয়ার? তো যদি আপনি এখন মানে মনে করেন যে অ্যাডটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট গাছ তুলে নিয়ে এসে আনছি, ফলালা গাছ আমাকে ফল দেওয়া শুরু করছে, এটা হচ্ছে আপনার পার্থক্য। ক্লিয়ার? ভাই আমরা তো শুধু সাকসেস নিয়ে কথা বলতেছি, লাইফে কিছু সাকসেসফুলি হয়েছেন, স্ট্রাগল দেখেন নাই? প্রচুর স্ট্রাগল আছে, মানে এখন স্ট্রাগল বলতে গেলে তো শেষ হবে না। তো তার মধ্যে মেইন স্ট্রাগল হচ্ছে যে ধরেন বাসা থেকে বের করে দেওয়া। যে আমরা যখন এই যে শুটকির বিজনেস করি, যখন আমাদের আশেপাশের মানে মানে ফ্ল্যাট অ্যাসোসিয়েশনরা জানতে পারে, বিল্ডিং অ্যাসোসিয়েশন যখন জানতে পারে, তখন আসলে আমাদেরকে ইনস্ট্যান্ট নোটিশ দেয় এবং ওই দিনই বাসা থেকে বলে যে আর শুটকি ঢুকাইতে পারবেন না, যদি ঢোকান তাহলে আপনাদের নামে মামলা করবো, কেস করবো, এইসব এসব। এবং ইনস্ট্যান্ট তখন আমরা মানে অ্যাকচুয়ালি মানে ওই কথা মানে বাসা থেকে বিজনেসটাকে বের করে দেয় আর কি। তখন আমরা মানে সাথে সাথে রাস্তায়, এই যে একটা সিচুয়েশন, জাস্ট চিন্তা করেন, যেখানে আমাদের ডেইলি একটা ভালো সেল হচ্ছিল, সেখান থেকে হঠাৎ করে মানে এখন বন্ধ। তো তাহলে একটা ধাক্কা। তো সেই জায়গা থেকে আসলে মানে কীভাবে আসলে আমরা আমাদেরকে মানে আবার রিকভার করলাম, তো এইটাই হচ্ছে আমাদের অনেক চ্যালেঞ্জিং ছিল। কারণ শুটকি এমন একটা প্রোডাক্ট, আমাদেরকে বাসা ভাড়া দিচ্ছিল না। তাও এই একটা পর্যায়ে আমরা যেটা নিই, আমরা এই যে বনশ্রীতে এই 8 তলার বাসার একটা বাসা, চিলেকোঠার উপরে আমরা একটা অফিস পাই, সেটা আমরা অনেক মানে খুশি হই যে আমরা শুটকি ছাদের উপরে শুকাবো, এটা করবো এটা করবো। কিন্তু চ্যালেঞ্জটা ছিল রাতের বেলায়, মানে যখন সন্ধ্যা হয় হাজার হাজার মশা
হাজার হাজার মানে আমাদেরকে আক্রমণ করে, মনে হয় যে মশা আমাদেরকে ওড়াই নিয়ে যাবে। সেকেন্ড চ্যালেঞ্জটা ছিল ভাই 8 তলা ছাদের বাড়ি উইদাউট লিফট, মাল উঠানো এবং নামানো, এগুলো মাথায় ছিল না। আমরা 8 তলা বুকিং দিয়ে ফেলছি। তো এইগুলো ছিল মেজর চ্যালেঞ্জ। তো সেখান থেকে পরে আমাদের আবার বাসা চেঞ্জ করতে হয় এবং ফ্ল্যাটটা চেঞ্জ করতে হয়, এবং তারপরে আমরা ফাইনালি মিরপুরে আসি। এরপরে আসলে চ্যালেঞ্জের তো শেষ নাই, অনেক আসলে চ্যালেঞ্জ আছে। তো চ্যালেঞ্জের মধ্যে আমি যদি বলি যে ধরেন আমাদের মানে কি বলা যায়, বিজনেসের মানে সেল আছে কিন্তু টাকা নাই। ভাই এই সাকসেসফুল মোমেন্টে এসে আপনি যদি পেছন দিকে দেখেন বিজনেসের স্ট্রাগল পিরিয়ডগুলা কিভাবে দেখেন, কেমন লাগে? অনেক ভালো লাগে, এবং এই আমার সবথেকে মজার ব্যাপার হচ্ছে এগুলো সব স্টোরি করা আমাদের, এবং আমরা প্রাউড ফিল করি এই স্টোরিগুলোকে সামনে আনার জন্য। মানে বলতে ভালো লাগে, হাইড করতে না, বলতে ভালো লাগে যে আমরা এইখানে ছিলাম, এগুলা করছি, এগুলা করছি। যেমন এই বাসার একটা কর্নার থেকে বলতেছি, বাসার একটা কর্নার মানে আমি কত বলবো, যদি আমি বলি আপনাকে 5 ফিট বাই 5 ফিট এরকম একটা স্পেস জায়গা নিয়ে আমরা শুরু করছিলাম। ঠিক আছে, ওই সময় নিজেরা ডেলিভারি করছি, হ্যাঁ নিজেরা ডেলিভারি করছি, নিজেরা প্যাকেজিং করছি, এভরিথিং নিজেরা করছি, সেলস নিজেরা করছি, সব কিছু নিজেরা করছি। তো এটা একটা ভালো লাগা, সোর্সিং নিজেরা করছি। ইভেন যখন শুরুটা করি তখন কক্সবাজারে বিচ বেডের উপরে, মানে আমি আর অনেক যখন যাই তখন বিচ বেডের উপরে সারা রাত, মানে হোটেল রুম রাত 3টা বাজে তখন আমরা পৌঁছাইছি। হোটেল তো রাত 3টা বাজে ঢুকতে দেয় না, তখন আমরা বিচের উপরেই মশার কামড় খেয়ে সারা রাতে ব্যবহার করছিলাম। এবং অনেক হচ্ছে তখন ঘুমায়ও নাই, কারণ ওর কাছে ক্যামেরার ব্যাগ ছিল। তো ওই অবস্থায় মানে ফাইনালি আমরা মানে সকালবেলায় সোর্সিংয়ে যাই। তো ম্যাটার হচ্ছে সোর্সিংয়ে যাওয়ার রিজনটা কী ছিল, ওই যে বললাম যে আমাদের প্রোডাক্ট কথা কাজে মিল ছিল না, বলছি একরকম দিছে আর এক রকম। তো আমরা আসলে কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি নাই, কষ্ট কখনো ভয় পাই নাই। আমরা সবসময় নেভার গিভ আপ মাইন্ডে ছিলাম, গিভ আপ করবো না এবং সামনে আগাবো, মানে আমাদের পেছনে যাওয়ার কোনো অপশন ছিল না। এবং স্টিল আমরা আসলে পেছনে যেতে নারাজ। আমরা কি হবে, আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পছন্দ করি, গ্রহণ করতে পছন্দ করি। সবাই আমরা তিনজনই আসলে আমাদের মানে চ্যালেঞ্জ টেক করতে পছন্দ করি, চ্যালেঞ্জ উইন করতে পছন্দ করি। ঠিক আছে, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। তো আসলে একজন উদ্যোক্তার মাইন্ডসেট এমনই হওয়া উচিত, যে কোনো চ্যালেঞ্জ উইন করার মাইন্ডসেট থাকা। এই মাইন্ডসেটটা যদি কারোর থাকে, ট্রাস্ট মি, সে কখনো পিছনে যাবে না এবং সে সামনেই আগাবে, তার গ্রোথই হবে। ভাই আপনার যেহেতু শুটকি দিয়ে ব্যবসা শুরু করছেন, বাবা মায়ের সাপোর্ট ছিল? অবশ্যই ছিল, কারণ আমার শুটকি যখন শুরু করি তখন আসলে শুটকির রান্নাটা ম্যাটার ছিল। তো আম্মুকে প্রতিদিন প্যারা দিতাম, মানে প্রতিদিন মাল আসতো এসে পরিবহন থেকে। অনেক আর আশরাফুল যে আছে, অনেক বাইকের পিছনে, আশরাফুলের বাইকের পিছনে বসে বস্তা কোলের মধ্যে করে নিয়ে শুটকিগুলো নিয়ে আসতো। নিয়ে আসার পরে ওই শুটকি আমি আবার আম্মুকে দিয়ে রাতের বেলায় 11টা 12টার সময় রান্না করাইতাম। আম্মু একটু রান্না করে দাও, রান্না করে দাও। আমার ছোট ভাই শুটকির স্মেল নিতে পারতো না, আব্বু নিতে পারতো না, তো তাদের অনেক কষ্ট হয়েছে, বুঝেনি যারা শুটকির স্মেল পছন্দ করে না। তো এই জায়গাগুলো আসলে আমার আম্মু অনেক হেল্প করছে এক কথায়, কারণ আমাদের ওই সময়টা যদি সে ওই সাপোর্টটা না দিত, বাসায় যদি আমাদেরকে যদি সাপোর্টটা না দিত, তাহলে অ্যাকচুয়ালি আসলে আজকে হয়তো এ পর্যন্ত শুরুটাই করা হতো না। কারণ তারা যদি ওই সাপোর্টটা না দিত, টাকায় তো আসলে সব সাপোর্ট না। কারণ এই যে আমাদেরকে হেল্প করছে, রান্না করছে, বাসায় প্যারা দিছি, পরিষ্কার করছে, ঠিক আছে, তারা সবাই যে কষ্টগুলো সহ্য করছে, ওইটা না হলে তো আলটিমেটলি আমাদের শুরুটাই হতো না। তখন তো আসলে আমাদের রিস্কটাও নেওয়া হতো না, কারণ রিস্কটা নিছি কোথা থেকে, তখন তো অফিস নিয়ে আমাদের শুরু করার মতো অবস্থা ছিল না। অফিস দেওয়ার ক্যাপাবিলিটি বা শক্তি, কনফিডেন্স কখন হয়েছে, যখন একটা সেলফ স্টেবল হয়েছে। বাট শুরুটাই যদি না করতে পারতাম, তাহলে তো সেলসটা স্টেবল হতো না। এই জন্য আসলে আম্মু, আব্বু, আমার ছোট ভাই, আসলে সবারই এক কথায় বাসায় যারা ছিল প্রত্যেকেরই আসলে এই জায়গায় সাপোর্টটা ছিল, যার কারণে আসলে ওই সময় শুরুটা করা হয়েছে আর কি। ব্যবসা করতে করতে কখনো কি হতাশ লাগে? হতাশা বলতে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে তো ডেপ্রিসিয়েশন, মানে মানে কি বলা যায়, প্রত্যেকটা যে মানুষের জীবনে আসলে তো হতাশা থাকবেই। খারাপ লাগা থাকে অনেক সময়, অনেক কিছু খারাপ লাগা থাকে, অনেক ইনসিডেন্ট ঘটে, যেটা এইভাবে না ঘটলেও পারতো, এটা এইভাবে না হলেও পারতো। তো আসলে ওই রকম হতাশা এখন আসলে আমাদেরকে গ্রাস করতে পারে নাই, কারণ লক্ষ্য ছিল অটুট এবং কনফিডেন্স ছিল অনেক হাই, এবং গিভ আপ মাইন্ডসেট কখনোই ছিল না, যার কারণে আসলে যে কোনো কিছু আসলে আমরা ওভারকাম খুব তাড়াতাড়ি করতে পারছি আলহামদুলিল্লাহ, বা পারি। যেমন আমাদের সাথে অনেক কিছুই ঘটছে, বাট আমরা খুব আলহামদুলিল্লাহ খুব দ্রুত টেক ওভার করছি। তার কারণ ছিল ওই যে একটাই জিনিস, বিশ্বাস। কারণ আসলে সব থেকে বড় ব্যাপার কি, আমি এখানে যদি একটা জিনিস ক্লিয়ারলি বলি ভাই, নিয়ত গুণে বরকত একটা কথায় আছে। আপনার নিয়ত, আপনার নিয়ত যদি ঠিক থাকে, ট্রাস্ট মি, আপনি কখনো পিছনে মানে হাঁটবেন না, আল্লাহ আপনাকে হেল্প করবে স্বয়ং। তো আমাদের নিয়তটা ভাইয়া শুরু থেকেই একদম ক্লিয়ার ছিল যে আমরা কাস্টমারকে কখনো মানে জেনে শুনে ঠকাবো না। আমরা এমন কিছু কাস্টমারকে দিব না যেটা কাস্টমার খেতে পারে না। আমরা যে জিনিসটা খাই, আমরা নিজেরা খেতে পারি এমন কিছুই কাস্টমারকে দিব। ইভেন আমাদের সাথে সাথে যারা এ পর্যন্ত আমাদের টিম মেম্বাররা, আমাদের এমপ্লয়ি যারা কাজ করে, তারাও জানে যে আমরা এমন কোনো ডিরেকশন কখনো দিই নাই যে আছে না অনেক রিটার্ন প্রোডাক্ট এইভাবে চালাই দাও, করে দাও, আমরা কখনো ওইভাবে বলি নাই। যেটা, যে প্রোডাক্টটা আমরা নিজেরা খেতে পারবো না, তাদেরকে গাইডলাইন ডিরেকশন এভাবেই দেওয়া
যেটা তুমি খেতে পারবে না সেটা যেন কাস্টমারতে না যায়, ক্লিয়ার। এবং আমরা ওইভাবেই আলহামদুলিল্লাহ কাজ করার চেষ্টা করতেছি। দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ বাধা বিপত্তি অনেক আসলেও আলহামদুলিল্লাহ কখনো থেমে যায় নাই, এবং ইনশাল্লাহ সামনেও থাকবো না। আল্লাহ আছে সাথে, প্লাস আমাদের কাস্টমার আছে, অনেক অনেক কাস্টমার আছে, কাস্টমারদের দোয়া আছে, মা বাবার দোয়া আছে, আমাদের টিমের ভালোবাসা আছে, দোয়া আছে, তো ইনশাল্লাহ গ্রোথ হবে, কারণ নিয়তটাই মেইন। কখনো কোথাও গিয়ে যদি শুনেন এইচএফ ফুডকে চিনে, আপনাকে চিনে, কেমন লাগে? অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। এবং রিসেন্টলি আমরা এই যে চায়নায় আমি আর অনেক গেছিলাম, ম্যাক্সিমাম অনেক জায়গায় আমাদেরকে চিনে, বিশেষ করে অনেকে যেহেতু ফেসটা, ওকে অনেকেই চিনে, এইসব ফুডকে অনেকে চিনে, মানে অনেক নিউ পিপল, মানে কখনো দেখা হয় নাই ভাই এইসব, ও ইভেন তারা কাস্টমার, ইভেন তারা কাস্টমার, ও এখান থেকে তো আমরা কিনি, আমাদের কেনা হয়। আসলে খুবই প্রাউড ফিল হয় যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আসলে এমন একটা জায়গায় আমাদেরকে মোটামুটি আনছে যে আমাদেরকে ম্যাক্সিমাম অনেক মানুষ চিনে। এইটাই তো ভাই বড় প্রাউড ফিল হওয়ার জায়গা। মালয়েশিয়ায় গেছি, চায়নায় গেছি, যেখানে যাই না কেন মানুষ চিনে যে না, এই যে একটা ব্যাপার, তা আসলে এইটাই তো মানে সব থেকে বড় পাওয়া। তো ব্যাপারটা হচ্ছে ভালো কাজ করলে ফিলিংসটা গুড হবে, আর খারাপ কাজ করলে ব্যাড হবে। তো ভালো কাজ করছি, ভালো জিনিস দিচ্ছি, এই কারণে মানুষ দেখে ভালো বলে, ভাই আপনাদের মশলাটা নিয়েছিলাম ওইটা বলা অনেক সুন্দর ছিল, ভাই ঘিটা ওই সে ছোটোবেলার মতো অনেক ভালো লাগে, আপনাদের হচ্ছে মশলাগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ, এই যে ব্যাপারটা কেন বলে, কারণ মানুষ খেয়ে ভালো পাচ্ছে তাই। যদি খারাপ পেতো তাহলে কি বলতো, আরে ভাই আপনাদের মশলা নিয়েছি ভালো হয় নাই। এই যে ব্যাপারটা, তবে পাওয়াটা হচ্ছে ব্যাটার। তো আসলে ওই যে আমাদের সার্থকতা ওইটাই যে, ওই যে নিয়তটা, আমরা যে নিয়তের জায়গা থেকে কাজ করি, যে আসলে আমরা যেটা খাই সেটাই মানুষকে দিব, আমরা ভালো জিনিসটা, অথেন্টিক জিনিসটা দেওয়ার ট্রাই করি শুরু থেকেই। ভাই শুরু থেকেই আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো জিনিসটা করার, কারণ মানুষ তো, আমরা ভুল ভ্রান্তি তো মানুষের হবেই, বাট সেই ভুলটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এটা হচ্ছে ম্যাটার। তো আমরা ইচ্ছাকৃতভাবে কখনো এমন কিছু করি নাই জেনে শুনে যে মানুষকে খাওয়াই দিছি, চালাই দিছে, এরকম কখনো আমাদের দ্বারা হয় না, এবং ইনশাল্লাহ হবেও না। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দ্যাটস ওয়াই আসলে এই সুনামটা হচ্ছে মানুষের মনের মধ্যে আলহামদুলিল্লাহ এসে ফুড সার্ভিসে আস্থার জায়গা জায়গা করে নিচ্ছে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও যেন এইভাবে মানুষের দিলের মধ্যে থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের মেন মানে ইচ্ছা এবং আমাদের পাওয়া। হালাল ফুড নামটাকে কি মিস করেন? অনেক মিস করি, কারণ আসলে হালাল ব্যবসা, মানে হালাল হচ্ছে মানে নট ফুড, হালাল তো একটা সার্টিফিকেশন, দ্যাটস আমরা চেঞ্জ করে এই সেপ রাখি। বাট হালাল, তার কারণ হচ্ছে ভাই, হালাল হচ্ছে আল্লাহ ব্যবসাকে হালাল করছে। আর ব্যবসাকে হালাল কেন করছে, কারণ ব্যবসায় লাভ লস দুইটাই আছে। তো মানুষকে আসলে ওই হালাল লেখাটার কারণটাই ছিল এটা, যে আমরা এমন জিনিস দিব যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকার, যেটা হারাম না, যেটা ক্ষতি করবে। মানে হারাম মিনস আমি বোঝাতে চাচ্ছি এইটা, সাপোজ কোনো অ্যাডাল্টেশন ফুড, ঠিক আছে, দেখা গেল যে আমরা ফুডে ভেজাল করতেছি, সেটা কি, সেটা তো ভাই ডেফিনেটলি হারাম, তাই না? তার সাথে তো ঠকানো হচ্ছে, এমন কিছু আমরা করব না। এই জন্য আমরা নামটা দিছিলাম যে হালাল ফুড, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ ওই হালালের জায়গা থেকে আমাদের মনের মধ্যে এখনো আছে এই সেফ ফুড, হালাল ফুড, ঠিক আছে। তো ওই জায়গা তো অবশ্যই মিস করি, এবং মানুষ আসলে হালাল বললে তখন আরো ফিল গুড হয় যে না, সে আমাদের পুরানো কাস্টমার। আর যদি এই সেফ বলে বুঝি সে আমার নতুন কাস্টমার, তা আসলে এখানে রিলেট করা যায় যে কে পুরানো কে নতুন। এইচএফ ফুডের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই সেফ ফুডের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে মেইনলি যেটা বললাম, যে আমাদের কাস্টমারদের ডাইনিং টেবিলে তার দৈনন্দিন জীবনের যত ফুড সার্ভ করা, এবং নট অনলি ফুড, তার লাইফস্টাইল থেকে শুরু করে এভরিথিংই আমরা ভবিষ্যতে আল্লাহ যদি চাই করব। বাট এখন তার ডাইনিং টেবিলের যত ফুড আছে সেগুলা সার্ভ করা হচ্ছে আমাদের মেন ভীষণ আর কি গোল। ভাই শুধু ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হয়ে কি অনলাইন ব্যবসা শুরু করা উচিত বা কন্টিনিউ করা উচিত? যদি বিজনেস বলেন তাহলে উচিত না, বাট যদি বলেন যে অ্যাকোজিশন, কাস্টমার অ্যাকোজিশন, তাহলে উচিত। কারণ ফেসবুক হচ্ছে একটা বড় অপরচুনিটি, যেখানে আপনার অনেক কাস্টমার আছে, সেখান থেকে আপনি তাদেরকে অ্যাকোজিশন করতে পারেন, ডেটা কালেক্ট করতে পারেন, প্লাস মানে সেলস প্লাস ডেটা কালেক্ট বা কাস্টমার অ্যাকোজিশন দুইটাই করতে পারেন একসাথে। বাট যদি আপনি এটাকেই মনে করেন যে ফেসবুকের উপর ডিপেন্ড করেই ব্যবসা করবেন, তাহলে আপনি ভবিষ্যতে বিপদে পড়বেন। কারণ কেন বিপদে পড়বেন, যে ধরেন আমরা আগে যখন সেল করতাম তখন আমাদের একসময় সেন্টসে সেল হতো, এখন যেটা মানে ডলার পার হয়ে $1, $2, $3 চলে আসছে। তাহলে আপনি বলেন একটা প্রোডাক্টের প্রফিট মার্জিন কত? আপনি ওই প্রোডাক্ট কি তাহলে আর 2 বছর পরে যদি বলেন, আপনি কি মনে হয় যে আর অনলাইনে আপনি প্রোডাক্ট অ্যাড দিয়ে সেল করতে পারবেন? পারবেন না। বাট তাহলে কোন জায়গাটাতে সেল করতে পারবেন? ওই যে কাস্টমার, যে আপনি এতদিন ধরে যে কাস্টমারদের কাছে সেল করছেন, ওই কাস্টমারদেরকে আপনার কি করতে হবে, কাস্টমারের ডেটা নিয়ে আপনাকে ফলো আপ করতে হবে, কাস্টমারদের কাছে আপনাকে রিসেল করতে হবে, কাস্টমারদের নিড ফিল আপ করতে হবে, সার্ভিস দিতে হবে, তাদেরকে একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে। তাহলে আপনি ফেসবুক থাকুক না থাকুক কোনো ব্যাপার না। তো এখন আসলে ফেসবুকটা আমাদের জন্য টোটালি একটা অপরচুনিটিস, যেখান থেকে আমরা মানে
মানে খুব কাস্টমার খুব দ্রুত অ্যাকোজিশন করে সেল প্লাস সাস্টেন দুইটাই করতে পারি। মানে এটা আসলে একটা অপরচুনিটি। কারণ কাস্টমার শুধুমাত্র অ্যাকোজিশন করলাম, আমার মানে সেলসে প্রফিট হলো না, তাহলে আমি যেমন টিকতে পারবো না, তেমন শুধু সেলস করেই যাচ্ছি আমি আমার ভবিষ্যতের জন্য এই কাস্টমার নিয়ে কোনো ডেটা অ্যাকোজিশন করে রাখলাম কিন্তু তাদেরকে ফলো আপ করলাম না, কাস্টমার রিলেশনশিপ বিল্ড করলাম না, তাহলে টিকে থাকা পসিবল না। সো আপনাদের এখন মানে বড় অপরচুনিটি এইটা, একটা ফেসবুক বা অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই চ্যানেলগুলো কাস্টমার অ্যাকোজিশন করে তাদেরকে নার্সিং করা শুরু করেন, তাদের মানে যে নিড আছে সেগুলো ফিল আপ করা শুরু করেন এবং সার্ভিসগুলো দেন, কাস্টমার রিলেশনশিপ বিল্ড করেন, ডেটা নিয়ে কাজ করা শুরু করেন। তাহলে ফেসবুকের থেকে যে সেলটা আসছে এটা আপনাকে মানে এক্সট্রা প্রফিট দিচ্ছে। আর ওই ডেটা নিয়ে যেটা আপনাকে করবে, ওই ডেটাটা অ্যাকচুয়ালি আপনাকে মানে এই ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট রাখবে না, ওই ডেটা আপনাকে স্টেবল রাখবে। ফেসবুক থাকবে না থাক কোনো যায় আসে না, বাট ডেটা নিয়ে যদি কাজ না করে আপনি যদি অনলি ফেসবুকের উপরে কাজ করেন তাহলে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। হঠাৎ করে দেখবেন কস্টিংটা হাই হয়ে গেছে, আপনার অপারেশন কস্টিং হাই, তখন দেখবেন যে সেল নাই, তখন এই অপারেশন কস্টিং আপনার বাড়ি বিক্রি করে আপনার জমানো টাকা থেকে দিতে হবে। এই দিতে দিতে দেখবেন যে একসময় আপনার বুঝতে বুঝতে আপনার এতদিন যে ব্যবসা করছেন সব শেষ, আপনার বিজনেসও নাই, আপনার কিছুই নাই, আপনার পকেটে টাকাও নাই, এবং আপনার যে অডিয়েন্স আপনি তৈরি করছিলেন সেই অডিয়েন্সও নাই, কারণ আপনি তাদেরকে ডেকে আনছেন, তাদেরকে অ্যাকোজিশন করছেন টাকা দিয়ে, লিড কালেক্ট করছেন ডলার খরচ করে, কিন্তু তাদেরকে নিয়ে কোনো কাজ করেন নাই। সো অবশ্যই ডেটা নিয়ে কাজ করা সবার উচিত। এর মানে এইচএফ ফুড আরেকটা 5 আগস্টকে ভয় পায় না? না, অবশ্যই না। যে 5 আগস্ট আমাদের জীবনে গেছে সেটা ভয়ঙ্কর ছিল, কারণ তখন আমরা এত ডেটা নিয়ে কাজ করতাম না, বাট এখন আলহামদুলিল্লাহ আমাদের ডেটা নিয়ে কাজ করা ইউজ। সো এখন 5 আগস্ট আসলেও সমস্যা নাই, কারণ আমরা ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট না। ভাই আমরা অলমোস্ট আমাদের পডকাস্টের শেষ স্টেজে আসছি। সো এই জিনিসটা আমি বরাবরের মতো আমার হেট করি, আমি এই যে লাস্ট এন্ডিংটা। সো আমার হচ্ছে কি, আমি কথা বলতে খুব ভালো লাগে আমার। আমার কাছে মনে হয় আমি যখন পডকাস্টে কারোর সাথে বসি, আমার অডিয়েন্স তো ডেফিনেটলি শিখবে, তারা শিখবে পরে, আমি কিন্তু আগে শিখি। সো আমার কাছে আমি শিখতেছি, আমি আমার অডিয়েন্স। সো এই জায়গা থেকে আসলে এন্ডিং জানাটা আমার জন্য বরাবরের মতো একটা অপ্রিয় কাজ, বাট টানতে হবে কারণ শেষ তো করতেই হবে। সো আমরা মোটামুটি আমাদের পডকাস্টের শেষের দিকে আছি। একদম লাস্টের স্টেজে এসে ভাই একটা পরামর্শ দিবেন আমার অডিয়েন্সের উদ্দেশ্যে, সেটা হচ্ছে কেউ যদি কালকে নতুন কোনো ব্যবসা পাতি শুরু করতে চায় তাহলে তার কি কি জিনিস মাথায় রেখে ব্যবসায় আসা উচিত? প্রথমত যারা নতুন বিজনেস শুরু করতে চান, আসলে যদি অনলাইন বিজনেস শুরু করতে হয় ডেফিনেটলি মানে কন্টেন্ট প্রেজেন্টেশন স্কিলটা মাথায় থাকা লাগবে, সেলস স্কিলটা থাকা লাগবে। কারণ এই সেলস আর কন্টেন্ট যদি না থাকে তাহলে আসলে আপনি দিন শেষে মানে কাস্টমারকে রিচ করতে পারবেন না। তো সেলস, কন্টেন্ট এবং মার্কেটিং তো মাস্ট। তো এই তিনটা জিনিস যদি আপনার স্ট্রেংথ থাকে, আপনি যদি সেল করতে পারেন, ট্রাস্ট মি এরপরে আর আপনি আটকাবেন না। আপনার টাকা থাকুক বা না থাকুক, আপনি যদি অন্যের একজন প্রোডাক্ট নিয়ে এসে আপনি সেল করেন, আপনি যার প্রোডাক্ট সেল করে দিবেন সে আপনাকে অটো প্রোডাক্ট দিবে। আপনি যদি প্রতিদিন 50টা প্রোডাক্ট সেল করার মানে আপনি প্রুফ দেখাইতে পারেন, মানুষ ইনভেস্ট করবে আপনার পিছনে, মানে আপনার লাইন লেগে যাবে, ভাই আমি তোমার টাকা দিচ্ছি তুমি আমার সাথে নাও। আপনি পার্টনার নিয়েও বিজনেস শুরু করতে পারেন। বাট আপনার যে জিনিসটা মেইন প্রয়োজন সেটা হচ্ছে মার্কেটিং নলেজ, এই সেলস স্কিল, কন্টেন্ট প্রেজেন্টেশন স্কিল, এই জিনিসটা আপনার মাস্ট লাগবে। তো এইটাতে আমি মনে করি যে আপনারা যারা অনলাইন বিজনেস শুরু করতে চান আপনাদের এই জায়গায় অবশ্যই ফোকাস করা উচিত, এবং এই জায়গাটা ক্লিয়ার করতে পারলেই বাদবাকি জিনিস ইনশাল্লাহ আপনারা থেমে থাকবে না। তো এই জায়গাটায় নলেজ গেইন করেন, স্কিল গেইন করেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনাদের মানে আপনারা একটা ভালোভাবে একটা বিজনেস শুরু করতে পারবেন এবং আশা করি কোথাও বাঁধবেন না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের পডকাস্ট আসার জন্য এবং আমাদের অডিয়েন্সকে আপনার গ্রোথের গল্প শোনানোর জন্য। থ্যাংক ইউ আপনাকেও আমাকে অ্যাজ এ গেস্ট হিসেবে সিলেক্ট করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম।